সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা চলে আসলাম ইশতিয়াকের নিউ সেটআপে বিগ স্ক্রিনে। আমরা আজকে ক্লাসটা করব। আজকে ক্লাসে তোমাদের অ্যানিমেশন দেখতে কোনো সমস্যা হবে না আশা করি। তোমরা একটু চটপট জানিয়ে দাও যে তোমরা আমার ভয়েসটা কেমন শুনছো। এই জিনিসটা আমাদের জানা দরকার, কারণ আমরা নিউ সেটআপে কাজ করতেছি। সো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও, তারপর আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। তো আমাদেরকে ফারিয়া আসসালামু আলাইকুম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আমি একবারে দিয়ে দিলাম সবাইকে সালামটা। তো তোমরা জানিয়ে দাও জাস্ট আমার ভয়েসটা শুনতে পাচ্ছো কিনা, আমার ভয়েসটা শুনতে পাচ্ছো কিনা জানিয়ে দাও। সব ঠিকঠাক, রাইট? সো স্ক্রিন দেখা যাচ্ছে, ভয়েসও শোনা যাচ্ছে। তো আশা করি আজকে সবার নেট ভালো থাকবে, এই দোয়া করি, আর আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা ছোট করে গত ক্লাসে যেহেতু আমরা জানি যে নেট সমস্যার কারণে একদম শেষের দিকে আমাদের কয়েকটা জিনিস হঠাৎ করে শেষ হয়ে যায়, তো সেই জিনিসগুলো আমি সম্পূর্ণ রিপিট করব, কোনো সমস্যা নেই। আর গত ক্লাসেও কিছু টপিক আমরা একটু রিভাইজ করব। আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেন আজকে আমরা ডায়োডের বলতে গেলে অনেকখানি শেষ করে ফেলবো, 3/4 শেষ হয়ে যাবে। কালকে ক্লাসে হয়তো ডায়োড শেষে ট্রানজিস্টরও আমরা ধরে ফেলবো। সো ডায়োডের যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যেহেতু যদি আমরা ভালো করে করতে চাই, তাহলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা ভালো করে বুঝতে হবে একদম শুরু থেকে। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আজকে আমরা কিছু ম্যাথ প্রবলেমও করব। সো এতদিন পর্যন্ত জাস্ট থিওরি করেছি, আজকে আমাদের 4 নম্বর লেকচার। আমরা এই 3 দিনে কোনো ম্যাথ করি নাই, বাট আজকে থেকে আমরা ম্যাথ করা শুরু করব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে ছোট করে গত ক্লাসের জিনিসগুলো আলোচনা করে নিই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ডায়োডের বায়াসিং, যেটা বেসিক্যালি গত ক্লাসের একদম শুরুর দিক থেকেই আমরা পড়েছিলাম। আমরা বলেছিলাম বায়াসিং বলতে কি? বায়াসিং বলতে ডায়োডের সাথে ব্যাটারি সংযোগ করা। তো এই ব্যাটারি সংযোগ করা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে আমরা জানি ডায়োডের দুইটা প্রান্ত থাকে, একটা পি টাইপ প্রান্ত, একটা এন টাইপ প্রান্ত। সো এই ডায়োডের পি টাইপ প্রান্তের সাথে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করি, আবার আমরা ডায়োডের এন টাইপ প্রান্তের সাথে যদি ব্যাটারির নেগেটিভ টাইপ প্রান্তটা যুক্ত করি, তাহলে যেই টাইপের ব্যাটারির সংযোগটা দেওয়া হবে সেটাকে আমরা আসলে বলবো ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখ বায়াস। একইভাবে বিমুখ বায়াসের ক্ষেত্রে জাস্ট অপোজিটটা হবে, পি টাইপের সাথে আমরা নেগেটিভ প্রান্তটা যুক্ত করব ব্যাটারির, আর ডায়োডের এন টাইপের সাথে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত করব। তো এই জিনিসটাই আমরা একটু গ্রাফিক্যালি ছোট করে দেখে যাই, যেটা গত ক্লাসের পড়া ছিল। এই হচ্ছে আমার ডায়োড, এই ডায়োডের পি টাইপ প্রান্ত আছে একটা, এন টাইপ প্রান্ত আছে একটা। আমরা জানি ডায়োড যখন আমরা কানেকশন করাই, তখন কোনো কিছু না সংযোগ করতেই তার মধ্যে কি তৈরি হয়ে থাকে? একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে থাকে। সো এই ডিপ্লেশন লেয়ারটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডিপ্লেশন লেয়ার যে অঞ্চল অ্যাকচুয়ালি আমার কি শুধু আধান রয়েছে, বাট হোল বা চার্জ, ফ্রি ইলেকট্রন এগুলো মিসিং, রাইট? যেমন এখানে আমার আধানও আছে, হোলও আছে, আধানও আছে, ফ্রি ইলেকট্রনও আছে, বাট ডায়োডের এই জায়গাটার মধ্যে কি নাই? আমার ফ্রি ইলেকট্রন আর হোল নাই। সো এর জন্য এটার একটা অংশ নেগেটিভ চার্জ বিশিষ্ট আর একটা অংশ পজিটিভ চার্জ বিশিষ্ট। এটা কিন্তু গত ক্লাসের পরের জন্য আমি দ্রুত রিভিউ করছি। সো এই দুই প্রান্তের মাঝখানে একটা বিভব পার্থক্য থাকবে, যেহেতু দুই রকমের চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। সো তাদের মধ্যে এক ধরনের বিভব পার্থক্য থাকবে। সেই বিভব পার্থক্যকে আমরা বলছি ভি নট। এটাকে একটা নামও আমরা দিতাম, এটাকে আমরা বলতাম কি? পটেনশিয়াল ব্যারিয়ার। সো আমরা এইটার মধ্যে প্রথমত ফরওয়ার্ড বায়াসিং করছি। ফরওয়ার্ড বায়াসিং এর বেলায় আমি পি টাইপ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ মাথা, এন টাইপ প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ মাথা কানেকশন করিয়েছিলাম গত ক্লাসে। সো এই কানেকশনটা করানোর ফলে যে জিনিসটা ঘটতো, আমরা দেখেছিলাম যে আমাদের হোলগুলো আর ফ্রি ইলেকট্রন গুলো পরস্পর অপোজিট দিকে যেত, কারণ স্বাভাবিকভাবেই পজিটিভ চার্জ, হোল দুইটাই পজিটিভ, হোলও পজিটিভ আমরা জানি। সো এই পজিটিভ আর এই পজিটিভ ধাক্কা দিবে, রাইট? সো ধাক্কা দিলে এই হোলগুলো ওই দিকে চলে যাবে। আর একইভাবে এর ক্ষেত্রেও এই যে ব্যাটারির নেগেটিভ মাথা, এই নেগেটিভটা আমি লিখলাম, আর ফ্রি ইলেকট্রন গুলো তো আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই নেগেটিভটা এই ফ্রি ইলেকট্রন গুলোকে ধাক্কা দিবে। সো ধাক্কা দিলে যে জিনিসটা ঘটতো, তারা তড়িৎ পরিবহন করতো। আর আমরা বলতাম যে আমার যে মাঝখানের যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, সেই ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে গিয়েছে? ভ্যানিশ হয়ে গিয়েছে, ছোট হয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে, অর্থাৎ তড়িৎ পরিবহন ঘটতো। সো আমরা ফরওয়ার্ড বায়াসের জন্য যদি জিনিসটা সামারি টানি, গত ক্লাসের জিনিসটাই যে সামারি যদি টানি, আমরা সামারি হিসেবে এইখানে দুইটা কথা লিখতে পারি। সেটা কি? ফরওয়ার্ড বায়াসে আমরা যখন একটা ডায়োডকে কানেক্ট করলাম, ব্যাটারির পি পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে, নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যখন কানেক্ট করলাম, তখন তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটবে। অর্থাৎ সে আসলে একটা কি? পরিবাহী তারের মতন আচরণ করবে। মানে এটা হচ্ছে ডায়োডের সিম্বল, গত ক্লাসে দেখেছি, এটা পরিবাহী তারের মতন আচরণ করে। আর এই যে পরিবহনটা ঘটতেছে, এই পরিবহন ঘটাচ্ছে কে? অবশ্যই চার্জ। এখন কোন টাইপের চার্জ? আমরা বলছি মেজরিটি চার্জ ক্যারিয়ার। মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে কি?
পি টাইপের মধ্যে আমরা জানি পরশু ক্লাসের মানে একদম গত ক্লাসেরও আগের ক্লাসের যে পড়া সেটা আমরা দেখেছিলাম যে পি টাইপের মধ্যে আমার কি থাকে, হোল থাকে মেজরিটি মানে বেশি সংখ্যক হোল থাকে, ফ্রি ইলেকট্রন খুবই অল্প থাকে। এন টাইপের মধ্যে আমার ফ্রি ইলেকট্রন মেজরিটি মানে বেশিরভাগ থাকে আর হোলও থাকে তার মধ্যে কিন্তু খুবই অল্প সংখ্যক। তো আমরা এই দুইটা কনসেপ্ট গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম খুব ভালোভাবে। এরপরে আমরা চলে আসব রিভার্স বায়াস। সো রিভার্স বায়াসে আমার আবারও আগের মতন ডায়োড, এই ডায়োডটার দুইটা প্রান্ত আবারও আমরা জানি এই পর্যন্ত আমার ডিপ্লেশন লেয়ার হয়ে আছে, ডিপ্লেশন লেয়ার দেখতে পাচ্ছ। এখন আমরা কানেকশনটা ঘটাবো কি ফরওয়ার্ড বায়াসের বিপরীতভাবে। সো বিপরীতভাবে কানেকশনটা ঘটাই। পি টাইপের সাথে আমরা যখন কানেক্ট করব ব্যাটারিটাকে, এন টাইপের সাথে যখন কানেক্ট করব ব্যাটারিটাকে, আমরা মেক শিওর করব যে রিভার্স বায়াস বা বিমুখী বায়াসে পি টাইপের সাথে যেন আমার ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কানেক্টেড থাকে। দেখো পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কানেক্টেড। এন টাইপের সাথে যেন আমার ব্যাটারির পজিটিভ প্রান্তটা কানেক্ট থাকে, ব্যাটারির পজিটিভ প্রান্তটা দেখো এন টাইপের সাথে কানেক্টেড। এখন কি ঘটনা ঘটে, এখন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু ব্যাটারির নেগেটিভের কারণে নেগেটিভ, এখানে ব্যাটারির পজিটিভের কারণে পজিটিভ, তো দেখা যায় এই হোলগুলা পজিটিভ চার্জ আর তার সাথে কানেক্টেড আছে কি ব্যাটারির নেগেটিভ পার্টটা। তো ব্যাটারির নেগেটিভ পার্ট আর হোল পরস্পরকে আকর্ষণ করে জিনিসটা এই রকম ঘটায়। তো এইরকম ঘটালে আগে একটা অল্পটুকু জায়গা কি ছিল, হোল আর ফ্রি ইলেকট্রন ছাড়া ছিল। এখন যখন এই আকর্ষণটা ঘটলো তখন আরেকটু বেড়ে গিয়েছে। কোন জায়গার পরিমাণ বেড়ে গিয়েছে, যে জায়গায় অ্যাকচুয়ালি কি হোল নাই। সো আগে অল্প এতটুকু জায়গাতে আসলে হোল ছিল না, এখন এত বড় একটা জায়গায় হোল থাকছে না। একই কথা এই ক্ষেত্রেও, আগে অল্প এতটুকু একটা জায়গায় ফ্রি ইলেকট্রন ছিল না, এখন এই আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো যেহেতু ওইদিকে চলে গিয়েছে, সো আমার একটা বড় অংশের জায়গায় কি নাই, ফ্রি ইলেকট্রন নাই। সো আমরা বলতে পারি রিভার্স বায়াসে যখন ব্যাটারিটা আমরা কানেক্ট করলাম ডায়োডের সাথে, তখন আসলে কি ঘটলো, তার ডিপ্লেশন লেয়ারটা চওড়া হয়ে গেল, বড় হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমরা যদি সামারিটা নিয়ে আমাদের আলোচনাটা, সামারিটা আমরা এরকম বলতে পারি, আমাদের ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি, এখানে আসলে কি আমার যে ডায়োডটা আছে সেই ডায়োডটা একটা সুইচ অফ অবস্থার মতন কাজ করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ সুইচ অফ অবস্থায় আছে, দ্যাট মিন্স এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটতেছে না। আমরা জানি তড়িৎ পরিবহন ঘটতে হলে পুরো সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটতে হয়। সো বিমুখী বায়াসের বেলায় যদি আমরা একটা মেইন পয়েন্ট বলি, সেই মেইন পয়েন্টটা হচ্ছে যখন আমরা যে ব্যাটারিটা প্রয়োগ করলাম সেই ব্যাটারিটার বিভব পার্থক্যটা অল্প, অল্প বিভব পার্থক্যের ব্যাটারি যখন আমরা প্রয়োগ করেছি, তখন এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা অপরিবাহীর মতন আচরণ করবে, মানে সুইচ খোলা অবস্থায় মানে সুইচ অফ অবস্থার মতন আচরণ করবে। সো এটা গেল আমার রিভার্স বায়াসের সামারি। সো দুইটা সামারি আমরা পেয়েছি। তো এখন আমরা চলে আসব এর পরের আলোচনাটায়। আমরা তো মেজরিটি চার্জ ক্যারিয়ার দিয়ে রিভার্স বায়াসটা দেখেছি। এখন আমরা বলেছি পি টাইপের মধ্যে মেজরিটি হচ্ছে হোল, এন টাইপের মধ্যে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। পি টাইপের মধ্যে হোল ছাড়াও কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। এন টাইপের মধ্যে আমার ফ্রি ইলেকট্রন ছাড়াও কে থাকে, হোল থাকে। কারণ আমরা তো সংখ্যা গরিষ্ঠ এখানে হোল, সংখ্যা গরিষ্ঠ এখানে ফ্রি ইলেকট্রন, বাট সংখ্যা লঘুও তো কিছু কিছু হোল বা ইলেকট্রন থাকতে পারে। পি এর মধ্যে কিছু ইলেকট্রনও থাকে ফ্রি ইলেকট্রন, এন এর মধ্যে কিছু হোলও থাকে। তাদের কি ঘটে যখন রিভার্স বায়াসে কানেক্টেড, তখন তাদের কি ঘটে সেটাই আমরা এখন দেখব। সো আমরা এখানে দেখো জিনিসটা কি দেখছি, যে পি টাইপের মধ্যে আমরা কিছু ফ্রি ইলেকট্রন, এটা আসলে কারা, পি এর মধ্যেই কিন্তু কিছু মাইনরিটি, আমরা বলেছি অল্প সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রন গুলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার পি এর মধ্যে। এন টাইপের মধ্যে কিছু হোল কিন্তু থাকে। সো এই হোলগুলো কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো এখন তাদের কি ঘটবে যখন রিভার্স বায়াসে ব্যাটারিটা কানেক্টেড, রিভার্স বায়াস মানে পি এর সাথে নেগেটিভ মাথা, এন এর সাথে পজিটিভ মাথা, এই অবস্থায় কানেক্টেড। তখন আমরা দেখেছিলাম গত ক্লাসের পড়াই, এখানে নেগেটিভ মাথাটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, আর এখানে আমার ফ্রি ইলেকট্রন গুলা, এখানের পজিটিভ মাথাটাকে এইখানে নিয়ে আসলাম, দ্যাট মিন্স এই পজিটিভ মাথাটা ব্যাটারির পজিটিভ মাথা, আর হোল গুলো হচ্ছে আমার সেই মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এন এর মধ্যে যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এই মাইনাস এই ফ্রি ইলেকট্রন গুলোকে কি করবে, ধাক্কা দিবে। আবার এই ফ্রি ইলেকট্রন গুলোকে ও তো ধাক্কা দিচ্ছে, এই ফ্রি ইলেকট্রন গুলোকে এই পাশের প্লাসটা কি করবে, আকর্ষণ করবে। সো এই ফ্রি ইলেকট্রন গুলা আকর্ষিত হয়ে কোন দিকে যাবে, আকর্ষিত হয়ে এই দিকে যেতে যাবে। সো এই ফ্রি ইলেকট্রন গুলা এই দিক থেকে দূরে ওই দিকে যাইতে যাবে। এই হোল গুলা এই প্লাস কর্তৃক বিকর্ষিত হবে, ধাক্কা পাবে একটা, কারণ হোল ও পজিটিভ ও পজিটিভ, আর এই নেগেটিভ কর্তৃক কি হবে, এই হোলটা আকর্ষিত হবে।
সো এই হোলটা এই দিক থেকে এই দিকে আসতে চাইবে, এই ফ্রি ইলেকট্রনটা এই দিক থেকে ওই দিকে যেতে চাইবে। সো এইটা আমরা কখন দেখতে পাবো? যখন ব্যাটারিটাকে রিভার্স বায়াসে ডায়োডের সাথে কানেক্ট করেছি। তো এখন আমরা যদি দেখি এইখানে তাদের ঘটনাটা কি হয়, ও যেহেতু ওই দিকে যেতে চায়, ওই হোল যেহেতু এখানে আসতে চায়, তার মানে এই রকম একটা অ্যানিমেশন দেখবো আমরা। সো এই ওই দিকে চলে যাবে, এই দিকে চলে আসবে। দ্যাট মিন্স মাইনরিটি চার্জ ক্যারিয়ার, আমরা জানি মাইনরিটি নামটাতেই বোঝা যায় তারা সংখ্যায় অনেক অল্প। সো এই অল্প চার্জ ক্যারিয়ার গুলো কি হচ্ছে? প্রবাহ দিচ্ছে। সো যখন আমরা রিভার্স বায়াসে আছি, একটু আগেই বলেছি রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, বাট এই কথাটা পুরোপুরি সত্য না। এই কথাটা কি এরকম? এই কথাটা হচ্ছে এরকম যে মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্লো হয় না, বাট মাইনরিটি চার্জ ক্যারিয়ার তখনও ফ্লো হয়। সো মাইনরিটি চার্জ ক্যারিয়ার ফ্লো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা বিমুখী কারেন্টের বেলায় তার মানে কিছু প্রবাহ পাই, আর সেই প্রবাহটাকে আমরা নাম দিই কি? বিমুখী কারেন্ট। বিমুখী বায়াসিং যখন আমরা করি তখন আমরা আসলে একটা প্রবাহ তার মধ্যে পাই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের দৌড়াদৌড়ির জন্য, সেটাকে আমরা নাম দিই রিভার্স কারেন্ট বা বিমুখী কারেন্ট। তো এখন এই জায়গাটাতে যদি সামারিটা নিই, তাহলে আমরা বলতে পারি রিভার্স বায়াসিং এ মাইনরিটি চার্জ ক্যারিয়ারের প্রবাহের কারণে যে তড়িৎ প্রবাহ হবে তাকে আমরা বলছি রিভার্স কারেন্ট। আর এই রিভার্স কারেন্ট আসলে কোথা থেকে কোন দিকে ফ্লো হয়, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রিভার্স কারেন্টে এন প্রান্ত থেকে হোল পি তে যায়, একটু আগে তাই কিন্তু দেখেছি। এখান থেকে হোল গুলো এইদিকে আসতে, আর এখান থেকে ফ্রি ইলেকট্রন গুলো এই দিকে যেতে। সো খেয়াল রাখতে হবে, এন হতে হোল পি তে যায় রিভার্স কারেন্টের বেলায়, পি হতে ফ্রি ইলেকট্রন এন তে যায়। সো একটু আগের অ্যানিমেশনটা কিন্তু তাই বলে। আবার দেখো, আমার জিনিসটা ছিল এরকম, পি হতে ফ্রি ইলেকট্রন কোথায় যাবে? এন এ যাবে। এন হতে হোল কোথায় আসবে? পি তে আসবে। সো আবার অ্যানিমেশনটা জাস্ট এই ঘটনাটাই কিন্তু রিভার্স কারেন্টের বেলায় আমি যদি সামারিটা নিই, সেই সামারিটা। সো এই কথাটা ভালো করে মনে রাখতে হবে আমাদের সামনের আলোচনাগুলোর জন্য। এই কারেন্টের মান যেটা, সেই মানটা খুবই অল্প, মানে এখানে মাইনাস চার্জ কেটে যে দৌড়াদৌড়ি করলো রিভার্স কারেন্টে, সেটা খুবই অল্প। কতটা অল্প সেই অ্যামাউন্টটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেল। মাইক্রো জানো তোমরা 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। সো এই 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার লেভেলের হচ্ছে এই ফ্লোটা। আর ফরওয়ার্ড বায়াসে যখন মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে আমার যখন মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্লো হতো, তখন ফরওয়ার্ড বায়াসিং এর বেলায় তখন যে কারেন্টটা আমরা পেতাম, যে তড়িৎ প্রবাহের মানটা পেতাম, সেটা ছিল মিলি অ্যাম্পিয়ার লেভেল। মিলি আর মাইক্রো কে বড়? অবশ্যই মিলি অ্যাম্পিয়ারটা বড়। কত গুণ বড়? প্রায় 1000 গুণ বড়। সো ফরওয়ার্ড বায়াসিং এ যে প্রবাহটা পাই, সেটাকে আমরা আসলে প্রবাহ হিসেবে গণ্য করি। রিভার্স বায়াসেও প্রবাহ হয়, বাট মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে প্রবাহ হয়, সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেগলেক্ট করি, বাট এটা এক্সিস্ট করে। তাহলে এই পর্যন্ত আলোচনা আমরা আশা করি বুঝে গিয়েছি। তোমরা জাস্ট জানিয়ে দাও যে তোমরা এই পর্যন্ত আলোচনাটা পুরোটা বুঝছো কিনা। এই আলোচনাটা কিন্তু গত ক্লাসের পড়াই, ঠিক আছে? সো আমার ভয়েসে বা দেখাতে কোনো সমস্যা আছে? যেহেতু আমরা নিউ সেটআপে আজকে পড়ছি, জানিয়ে দাও এই পর্যন্ত তোমাদের বুঝতে বা দেখতে সমস্যা হচ্ছে কিনা। যারা গত ক্লাস পর্যন্ত পড়েছিল তাদের কারোই সমস্যা হওয়ার কথা না, কারণ জাস্ট গত ক্লাস পর্যন্ত যেই জিনিসগুলো পড়ছি সেগুলোই কিন্তু আজকে ছোট্ট করে একটু রিভিউ করলাম। এখন আমরা চলে আসবো বলতে গেলে আমাদের আজকের ক্লাসের পড়াশোনায়। সো আমরা কয়েকটা জিনিস নিয়ে যাচ্ছি আমাদের সাথে মাথায়, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ যখন ডায়োডকে কানেক্ট করি তখন সেটা পরিবাহী তারের মতন, রিভার্স বায়াসে যখন ডায়োডকে কানেক্ট করি তখন সেটা অপরিবাহীর মতন আচরণ করে। রিভার্স বায়াসেও কিছুটা প্রবাহ হয়, সেই প্রবাহটাকে বলা হয় রিভার্স কারেন্ট। আর এই রিভার্স কারেন্টের ভ্যালু খুবই অল্প। আর ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা মিলি অ্যাম্পিয়ার লেভেলে হলে রিভার্স বায়াসে যে কারেন্টটা তৈরি হবে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের প্রবাহের কারণে, সেটা খুবই অল্প, সেটা মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের হবে। সো এই কয়েকটা কথাই কিন্তু আমার সামারি, জাস্ট গত ক্লাসের সামারি। এখন আমরা বলেছিলাম আমরা এই জায়গা থেকে কি করব? এই জায়গা থেকে আমরা গ্রাফ আঁকবো। আর আরেকটা ছোট্ট কথা আমি বলবো, সেটা হচ্ছে আমরা রিভার্স কারেন্ট পড়েছি রিভার্স বায়াসের বেলায়, খুবই অল্প বলেছি। এই কারেন্টের দিকটা কোন দিকে হবে? সো আমরা যখন সামনে আলোচনা করব ট্রানজিস্টর বা এই জিনিসগুলো যখন আলোচনা করব, তখন কিন্তু আমরা সরাসরি বলবো এখানে হচ্ছে রিভার্স কারেন্ট, এখানে হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট। ফরওয়ার্ড কারেন্ট বেশি, রিভার্স কারেন্ট কম, তারপরে আমরা আলোচনা ফরওয়ার্ড করব। আমরা কিন্তু জানবো না যে রিভার্স কারেন্টের ভেতরে কি হচ্ছে, এই পর্যন্ত আমরা জেনে গিয়েছি অলরেডি। সো রিভার্স কারেন্টের যে ফ্লোয়ের ডিরেকশনটা, সেটাও কিন্তু আমার ব্যাটারির প্লাস মাথা থেকে ব্যাটারির মাইনাস মাথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু সামনে যে বলবো, আমি আগে এক জায়গায় জোর দিয়ে বলেছিলাম যে রিভার্স কারেন্টের ফ্লোয়ের দিক কোথায়? পজিটিভ মাথা থেকে নেগেটিভ মাথার দিকে। সো অনেকেই ভুল করে ফেলে, রিভার্স কারেন্ট বুঝি উল্টা হয়, উল্টা ফ্লো হয় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। জিনিসটা তা না, রিভার্স কারেন্টও কি পজিটিভ মাথা থেকে নেগেটিভ মাথার দিকে আসলে ফ্লোটা হয়। সো এই পর্যন্ত আলোচনা আমরা কমপ্লিট করলাম।
এখন আমরা চলে আসব আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ, যেটা ছিল আজকের টপিক। সো গত ক্লাসে ছোট্ট করে টপিকটা দেখেছিলাম, আজকে আমরা ডিটেইলসে এই টপিকটা নিয়ে আলোচনা করব, জেনার ডায়োড নিয়ে আলোচনা করব। তো আমরা এখন যে গ্রাফটা আঁকতে যাচ্ছি সেই গ্রাফটা অ্যাকচুয়ালি কি? সেই গ্রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে I ভার্সেস V গ্রাফ। I ভার্সেস V, তুমি জানো ভার্সেস এর আগে যেটা থাকে সেটাকে আমরা y অক্ষ বরাবর রাখি, ভার্সেস এর পরে যেটা থাকে সেটাকে আমরা x অক্ষ বরাবর রাখি। সো I ভার্সেস V গ্রাফ, তাহলে বুঝতেই পারছো I আমার y অক্ষ বরাবর দেখা যাচ্ছে আর V আমার x অক্ষ বরাবর থাকবে। আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে একটা সার্কিটের মধ্যে আমরা ধীরে ধীরে V বাড়াবো, মানে x অক্ষের ভ্যালু বাড়াবো, বাড়িয়ে দেখবো y অক্ষের কি ঘটে। y অক্ষের কি ঘটে, দ্যাট মিন্স প্রবাহের কি ঘটে। আমাদের অবশ্যই যেহেতু একটা এক্সপেরিমেন্ট করছে, একটা সেটআপ দরকার। সেই সেটআপটা হচ্ছে এটা, একটা ব্যাটারি আছে, একটা পরিবর্তনশীল রোধ আছে। পরিবর্তনশীল রোধের কাজটা কি? পরিবর্তনশীল রোধের কাজটা হচ্ছে আমার যে প্রবাহটা হবে বা বিভব পার্থক্যটা হবে সেই বিভব পার্থক্যটাকে কন্ট্রোল করা। আমরা রোধের মান যখন 10 ওহম দিব, এই সার্কিটে যে বিভব পার্থক্য পাবো, রোধের মান যখন 50 ওহম দিব, এই সার্কিটের বিভব পার্থক্য কি সেম থাকবে? চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। সো রোধের মান বাড়িয়ে কমিয়ে আমরা সার্কিটের বিভব পার্থক্যটা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। সো আমরা এর জন্য পরিবর্তনশীল রোধ নিয়েছি, এটার ফাংশনটা হচ্ছে বিভবটাকে বাড়ানো কমানো। 7 বার প্রশ্ন করছে একটা, এটা দেখেন। আচ্ছা, তো একটা প্রশ্ন বারবার আসছে, সেটা হচ্ছে বিমুখী বায়াসিং এ ডিপ্লেশন লেয়ার বাড়তে বাড়তে কি পুরো প্লেটটা কভার করে ফেলবে কিনা? না, এটা পুরো প্লেটটা কভার করে না। ইউজুয়ালি বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যায়, বাস্তব ক্ষেত্রে আমরা এরকম করি না যে পুরো প্লেটটা কভার হয়ে যাবে, কিছু পোরশন পর্যন্ত বাকি থাকবে, অবশ্যই চার্জ সবটাকেই সরিয়ে দিতে পারবে না। সো পুরোটা কভার হবে না। সো আমরা সামনে আলোচনাগুলোতে এই জিনিসগুলো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়াল ফিল্ডে, মানে আমরা যে মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, অ্যাকচুয়াল ফিল্ডে যন্ত্রগুলো কিরকম। সো সেখানে আরো অনেক কিছু মডিফাইড থাকে, আমরা জাস্ট এখন কনসেপ্টটা শিখতেছি, ঠিক আছে? সো ডিপ্রেশন লেয়ার পুরোটা কভার করে না। আমার অ্যানিমেশনে যতটুকু দেখতে পাচ্ছ ঠিক ততটুকুই, এগুলো সবগুলো অ্যানিমেশনই কনসেপচুয়াল ভাবেই করে। আচ্ছা, তো এখন আমরা আসি এই জায়গাটার মধ্যে। খেয়াল করো যে আমাদের এই সেটআপটার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, I ভার্সেস V গ্রাফ আমরা রাখছি। এই সেটআপটার মধ্যে পরিবর্তনশীল রোধ ব্যবহার করছি কেন? আমরা বিভব পার্থক্যের মান যেন চেঞ্জ করতে পারি, বাড়াতে পারি, কারণ না বাড়ালে আমার গ্রাফটা তো হবে না। সো গ্রাফে আমি x অক্ষের ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে কমিয়ে y অক্ষের ভ্যালু কি চেঞ্জ আসে সেটা দেখব। তো আমরা এই সেটআপটার মধ্যে দেখো কি করছি, একটা ডায়োড বসিয়ে দিলাম। সো ডায়োডটাকে আমরা একবার এভাবে বসাবো। বলো তো এইভাবে যদি বসাই তাহলে এটা কোন বায়াসিং এ আছে? এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এ আছে। কিভাবে বুঝলাম সেটা বোঝার জন্য টেকনিকটা গত ক্লাসে দেখেছিলাম, তোমরা খেয়াল রাখবা ব্যাটারিটার দিকে। ব্যাটারি থেকে প্রবাহটা এইভাবে যায়, এইভাবে যায়, এভাবে যায়। তুমি দেখো প্রবাহটা যাচ্ছে কোন দিকে? এখানে ডান দিকে। ব্যাটারিটা অনুসারে প্রবাহটা যাচ্ছে ডান দিকে। আর অ্যারোটা কোন দিকে আছে? ডায়োডের চিহ্নের অ্যারোটা কোন দিকে আছে? ডান দিকে। যদি অ্যারো মিলে যায় তাহলে মাথায় রাখবা ফরওয়ার্ড বায়াসিং, এটা শর্টকাট মনে রাখা। সো যখন দেখবা যে প্রবাহটাও ডান দিকে, অ্যারোটাও ডান দিকে, তখন ফরওয়ার্ড বায়াসিং আছে। আর যদি এই জিনিসটা উল্টা করে দিতাম, উল্টা করে মিন্স এরকম করে যদি আমরা দিতাম, এরকম করে যদি আমরা দিতাম, আর ব্যাটারিটা ঠিক এইভাবেই যদি থাকতো, তাহলে কি ঘটতো? তাহলে কিন্তু দেখো আমার প্রবাহটা এইভাবে যে এই দিকে ঢুকতো, সো প্রবাহটা ডান দিকে, বাট এই যে অ্যারোটা ডায়োডের চিহ্ন সেই অ্যারোটা বাম দিকে। তার মানে আমরা বুঝতে হবে তখন কি রিভার্স বায়াসিং আছে। আমরা দুইটা কাজই করব। একবার ফরওয়ার্ড বায়াসিং এর জন্য ভোল্টেজ বাড়িয়ে বাড়িয়ে প্রবাহের ব্যাপার স্যাপার দেখব, আরেকবার উল্টা করে ডায়োডটাকে উল্টা করে, মানে জাস্ট এই সেটআপটা করে আমরা আবারও বিভব পার্থক্য বাড়িয়ে বাড়িয়ে প্রবাহের পরিবর্তনটা দেখব। সো দুইটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, একটা জায়গা, এখানে একটা জায়গা। এই জায়গাটাতে আমরা ফরওয়ার্ড বায়াসিং নিয়ে কাজ করব, এই জায়গাটাতে আমরা রিভার্স বায়াসিং নিয়ে কাজ করব। তো চলো আমরা ফরওয়ার্ড বায়াসিং এ আমাদের আলোচনাটা শুরু করি। সো আমরা যেহেতু বিভব পার্থক্য মাপবো, মাপার জন্য যন্ত্র লাগবে, আর ওই যন্ত্রটাকে ভোল্টমিটার। তো আমরা ভোল্টমিটার বসিয়ে দিলাম কোথায়? এটা খুবই ইম্পর্টেন্ট। ভোল্টমিটার আমি কোথায় বসিয়েছি? ডায়োডের দুই প্রান্তে। অনেকেই এখানে কনসেপচুয়াল একটা ভুল করে, আমার ব্যাটারির দুই প্রান্তে যদি আমি ভোল্টমিটার বসাতাম তাহলে আসলে কি পেতাম আমি? তাহলে যে বিভব পার্থক্য পেতাম সেটা হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা আসলে কি ইন্ডিকেট করতো? এটা আসলে আমার যে তড়িৎ চালক শক্তি ই, আমরা সবাই চিনি তড়িৎ চালক শক্তি ই, এই ইটাকে ইন্ডিকেট করতো, রাইট? আচ্ছা, তো আমাদের বের করতে হবে কিন্তু ই না, আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর ই বসাচ্ছি না, এক্স অক্ষ বরাবর বসাচ্ছি কি ভি। তোমরা একটা সূত্র সবাই পড়ে এসেছো 9-10 থেকে, ইনফ্যাক্ট চলতরিৎ অধ্যায়েও আমি এই সূত্র তোমাদেরকে পড়িয়েছিলাম। সো এরকম একটা সূত্র কি তোমরা পড়েছিলে না? তো এখানে তোমাদের পরিচিত ফর্মটা এরকম থাকতে পারে, তোমরা পরিচিত ফর্মটা এইভাবে অ্যাকচুয়ালি পড়তা, বেশিরভাগই এইরকম একটা ভাবে পড়তা।
সো এইটাকে আমি জাস্ট এইভাবে লিখেছি। সো এখানে কিন্তু দুইটা জিনিস অ্যাকচুয়ালি আছে। দুইটা জিনিস কি কি? সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে আমরা বলতাম প্রান্তীয় ভোল্টেজ, সেটা হচ্ছে ভি, আর এটাকে আমরা বলতাম হারানো ভোল্টেজ। সো এটাকে আমরা বলতাম হারানো ভোল্টেজ, আর ওটা হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ, রাইট? সো অভ্যন্তরীণ রোধে যেটা খরচ হয় সেটা আমার হারানো, আর যেটা আমার বাইরে খরচ হচ্ছে সেটা আমার প্রান্তীয় ভোল্টেজ। সো আমরা এক্স অক্ষ বরাবর বসাচ্ছি, কিন্তু ভি কে ই কে কিন্তু আমরা বসাচ্ছি না, এটা খেয়াল রাখবো। সো আমরা এক্স অক্ষ বরাবর বসাচ্ছি কাকে? ভি কে, মানে দুই প্রান্তের বিভব পার্থক্য আমার ডায়োডের। সো আমরা ডায়োডের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবো, আর বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপবো, যেহেতু বর্তনীর তড়িৎ প্রবাহই ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহ। সো আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ মাপছি অ্যামিটার দিয়ে, আর ডায়োডের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপছি ভি বা ভোল্টমিটার দিয়ে। সো আমরা এই পর্যন্ত আলোচনাটা আমরা বুঝতে পেরেছি। সো চলো এবার আমরা ফরওয়ার্ড বায়াসিং এ চলে আসি। তো দেখো আমরা এখন ফরওয়ার্ড বায়াসিং এ চলে আসবো। ফরওয়ার্ড বায়াসিং এর জন্য গ্রাফটা দেখবো। সো আমরা যেহেতু গ্রাফটা দেখবো, সো গ্রাফটা দেখার জন্য আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, আমাদের ভোল্টেজ বাড়িয়ে বাড়িয়ে দেখতে হবে আই এর মানগুলো কিরকম। সেই এক্সপেরিমেন্ট করে যে ফলাফলটা, সেই ফলাফলটা আমি টেবিলে নিয়ে এসেছি। দেখো টেবিলে নিয়ে এসেছি যে আমি যখন ডায়োডের দুই প্রান্তে ভোল্ট বা ভোল্টেজ আমরা 0.5 ভোল্টেজ রাখবো, তখন আমরা ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ আমরা পাবো কত? 0 অ্যাম্পিয়ার। এটা আসলে কোথা থেকে আসছে? একটু আগে যে যন্ত্রের সেটআপটা দেখেছি সেখানে আমরা জাস্ট ভোল্টেজ বাড়িয়ে বাড়িয়ে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবো, এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো। সো যখন আমার 0.5 ভোল্টেজ, তখন আমার প্রবাহের মান আসে 0 অ্যাম্পিয়ার। মানে যখন আমি ভোল্টমিটারে এই মান পাচ্ছি, তখন আমি অ্যামিটারে এই মান পাচ্ছি। যখন ভোল্টমিটারে আমি 1 ভোল্টেজ পাচ্ছি, তখন অ্যামিটারে আমি 3 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। সো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই এককটা মিলি অ্যাম্পিয়ারে আছে। ফরওয়ার্ড বায়াসিং এ বলেছি মিলি অ্যাম্পিয়ার লেভেলের প্রবাহ হয়, সো মিলি অ্যাম্পিয়ার লেভেলটা দেখা যাচ্ছে। সো একটা জিনিস খেয়াল করো এই জায়গাটার মধ্যে, একদম শুরুতে আমার প্রবাহই ছিল না। আবার যতই আমি কি বাড়াচ্ছি, ভোল্টেজের মান বাড়াচ্ছিলাম, ততই আমি প্রবাহের মান খুব দ্রুত এক্সপোনেনশিয়ালি বাড়তে দেখেছি। সো এটা দিয়ে কিন্তু আমরা গ্রাফ আঁকাতে পারবো। গ্রাফের এটা 0 0 পয়েন্ট, আমি 0.5 এর জন্য 0 পাবো, দ্যাট মিন্স এইখানের স্থানাঙ্ক হবে এই জায়গায়। আমি 1 এর জন্য 3 পাবো, মানে 1 এর জন্য যে আমি এখানে একটা পয়েন্ট দিব। তারপরে আমি 1.5 এর জন্য 10 পাবো, 1.5 এ যে আমি 10 এ একটা পয়েন্ট দিব। সো আমি যদি গ্রাফটা আঁকাই, গ্রাফটা এই রকম হবে। গ্রাফটা এই রকম হবে, দেখতে পাচ্ছ যে একদম শুরুতে এই যে 0.5 পর্যন্ত সে 0 ছিল, 0.5 পর্যন্ত সে 0, আরো কিছু দূর 0 ছিল, তারপরে 1 এর জন্য একটা ভ্যালু, তারপরে 1.5 এর জন্য একটা ভ্যালু, তারপরে 2 এর জন্য আরো একটা ভ্যালু সে ক্যারি করে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে আমার এই রকম একটা গ্রাফ আসবে। এই গ্রাফটা থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার স্যাপার কি? প্রথম শিক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের একটা সুনির্দিষ্ট ভ্যালু পর্যন্ত প্রবাহের মান কি থাকে? 0 থাকে। এটা আসলে কি ইন্ডিকেট করছে? আমরা কোন বায়াসিং এ আছি? ফরওয়ার্ড বায়াসিং এ আছি। ফরওয়ার্ড বায়াসিং এ আমরা জানি ডিপ্লেশন লেয়ারটা থাকে। যখন ফরওয়ার্ড বায়াসিং এ কানেক্ট করা হয়, তখন অ্যাকচুয়ালি কি এখানের প্লাস মাথা থেকে এই হোলগুলো একটা ধাক্কা পায় ওইদিকে, এখানের মাইনাস মাথা থেকে এখানকার ফ্রি ইলেকট্রনগুলো একটা ধাক্কা পায় কোন দিকে? এই দিকে। সো আস্তে আস্তে যেটা দেখা যায়, ডিপ্লেশন লেয়ারটা সংকুচিত হতে থাকে। দুই পাশ থেকে এখান থেকে একটা ধাক্কা আসে, এখান থেকে একটা ধাক্কা আসে, সংকুচিত হতে থাকে। এটা কিন্তু সাথে সাথেই হয় না। ব্যাটারির ভোল্টেজের মান ছোট থাকলে এটা কিন্তু অল্প একটু ধাক্কা পেয়ে কাছাকাছি আসে, বাট পুরোটা কিন্তু নষ্ট হয়ে যায় না বা ডিপ্লেশন লেয়ার শেষ হয়ে যায় না। সো একটা সুনির্দিষ্ট ভোল্টেজ, ধরো ভোল্টেজ বাড়াচ্ছি, কমলো, ডিপ্লেশন লেয়ার বাড়াচ্ছি, কমলো, বাড়াচ্ছি, কমলো, একটা সুনির্দিষ্ট ভোল্টেজের মান দেওয়ার পরে এই জিনিসটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। তারপরেই তড়িৎ প্রবাহ বা চার্জ গমন করতে পারবে। আগে তো ডিপ্লেশন লেয়ার শেষ করতে হবে, তারপরে সে ফ্লো করতে হবে, রাইট? সো আমাদের এর জন্যই দেখা যাচ্ছে 0.5 ভোল্টের জন্য আমরা প্রবাহের মান পাচ্ছি কত? 0 অ্যাম্পিয়ার। সো এই মানটা কত? এই মানটা কিসের উপর নির্ভর করে? আমরা এখানে দেখেছি 0.5 ভোল্টের জন্য 0 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। কখন যে আসলে আমি একটা মান পাওয়া শুরু করব, এটা ডিপেন্ড করে আমরা যে সেমিকন্ডাক্টরটা দিয়ে ডায়োড বানিয়েছি, পি টাইপ বলো বা এন টাইপ বলো, সেই সেমিকন্ডাক্টরটার এলিমেন্টের উপরে। মানে আমরা সিলিকন ব্যবহার করে জিনিসটা করতে পারি, জার্মেনিয়াম ব্যবহার করে জিনিসটা করতে পারি। সো আমরা যদি সিলিকন ব্যবহার করি, হ্যাঁ,
আমরা যদি সিলিকন ব্যবহার করি তাহলে এইটার একটা সুনির্দিষ্ট মান থাকবে, আমরা যদি জার্মেনিয়াম ব্যবহার করি তাহলে এটার আরেকটা সুনির্দিষ্ট মান থাকবে। সো আমাদের এই যে ভ্যালুটা, যেই ভ্যালুর পর থেকে ভোল্টেজের যেই ভ্যালুর পর থেকে আমরা প্রবাহ পেতে শুরু করব, সেই ভ্যালুটাকে আমরা VTH দিয়ে প্রকাশ করি। নামটা কি? VTH ফুল ফর্ম যদি বলি সেটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা বলতে পারি। এটার আরেকটা নামও হয়, এটাকে বলা যেতে পারে কাট ইন ভোল্টেজ। এটার ক্ষেত্রে আমি বলেছিলাম এটা নির্ভর করে কার উপরে? পদার্থটার উপরে। সো আমার এই যে সেমিকন্ডাক্টরটা আমরা ইউজ করতেছি, সেই সেমিকন্ডাক্টরটার পদার্থ যদি সিলিকন হয় তাহলে আমার যেই ভ্যালুটা কাট ইন ভোল্টেজ, সেই ভ্যালুটাকে আমরা 0.7 ভোল্ট দেখি। আর জার্মেনিয়ামের বেলায় সেটা 0.2 ভোল্ট। তার মানে বোঝা যাচ্ছে আমরা যে এক্সপেরিমেন্টটা করেছি সেটা জার্মেনিয়াম দিয়ে না, এটা আসলে কি সিলিকন দিয়ে হতে পারে। কারণ জার্মেনিয়াম দিলে হলে কি হতো যে 0.5 ভোল্টেজের জন্য একটা প্রবাহ পাওয়া উচিত, কারণ তার ভ্যালুটা আসলে কত ছিল? 0.2 ভোল্টেজ ছিল। সো আমরা সিলিকন টাইপের জন্য আসলে 0.7 ভোল্টেজ পর্যন্ত যদি বিভব পার্থক্য প্রয়োগ করি ততক্ষণ পর্যন্ত কি পাবো? 0 পাবো। তারপরে যদি আমি আরো বাড়াই তারপরে আমি প্রবাহের মানটা পাবো। সো আমার প্রথম শিক্ষাটা কিন্তু আমরা শেষ করলাম। সেই শিক্ষাটা হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসিং এ যখন কানেক্ট করব তখন সাথে সাথেই কি পাবো না? ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই প্রবাহ পাবো না। একটা থ্রেশহোল্ড ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ আমার পার করতে হবে। তারপরে যদি আমি ভোল্টেজটা বাড়াই তারপরে আমি কি পাবো? প্রবাহ পাবো। তাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আর কি শিখতে পারি এই গ্রাফটা থেকে? এই গ্রাফটা থেকে এরপরে আমরা যে জিনিসটা শিখতে পারি সেটা হচ্ছে আমার এই যে এই কার্ভটা কি স্ট্রেট লাইন? না, স্ট্রেট লাইন না, কার্ভ হিসেবে আছে, রাইট? কার্ভ হিসেবে যদি সে থাকে তাহলে তার ঢালের মান কি সব জায়গায় একই রকম হবে? তার ঢালের মান কিন্তু সব জায়গায় একই রকম হবে না। যেমন আমি যদি দেখাই এই রকম, এখানে একটা স্ট্রেট লাইন আমি আঁকলাম, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটাতে ঢালের যেই মান হবে এই পয়েন্টটাতেও ঢালের সেই একই মান হবে, রাইট? কারণ এটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ঢাল তোমরা নির্ণয় করতে জানো কটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। বাট আমরা যদি একটা কার্ভ লাইন দেখি, এই রকম একটা লাইন থাকে, তাহলে তার এই পয়েন্টে ঢালের মান এর থেকে এই পয়েন্টে ঢালের মানটা কিন্তু অনেক বেশি পাবো। এই পয়েন্টে ঢালের মানটা কি আসবে? আমার বেশি আসবে। কারণটা কি? বেশি খাড়া। যত বেশি খাড়া হবে তত বেশি আসলে কি ঢালের মান। সো আমরা এইগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি? এক এক পয়েন্টে ঢালের মান এক এক রকম। এখানে ঢালের মানটা কি ভ্যারিয়েবল, আর এখানে ঢালের মানটা কি কনস্ট্যান্ট। সো আমি লিখে ফেলি এখানে ঢাল ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এইখানে আমার ঢাল ইকুয়াল টু ভ্যারিয়েবল। আচ্ছা, তো এখন এই জায়গাটা থেকে আমরা কি বুঝলাম? আমাদের এইখানে তার মানে ঢালের মানটা, যেহেতু এটা স্ট্রেট লাইন না কার্ভ, তার মানে এখানে আমার ঢালের মানটাকে ভ্যারিয়েবল। ঢালের মান ভ্যারিয়েবল হলে কি হবে? লাভটা কি বা ক্ষতিটা কি? সেটা হচ্ছে একটু চিন্তা করে দেখো, আমরা ঢাল যদি বের করি কোন একটা জায়গায়, কটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, মানে y অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই x অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন, এভাবেই তো বের করি, তাই না? ঢালের যে সূত্রটা ছিল। সো আমি যদি লিখি ঢাল ইকুয়াল টু del y বাই del x, মানে কটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আমার এখানে কোটিকে i, আমার এখানে ভুজকে v। সো আমার এখানে ঢালটাকে আমি কি লিখতে পারবো? তার মানে আমি লিখতে পারবো del i বাই del v, এইভাবে লিখতে পারবো। আবার আমরা ছোটবেলায় একটা সূত্র শিখে এসেছি, সেটা কি? v = ir, তাই না? এই জিনিসটা আমরা শিখে এসেছি। সো এটার সাথে যদি রিলেট করি, পরিবর্তনটা নিয়ে চিন্তা করে, আমি উভয় পক্ষে যদি পরিবর্তন নিয়ে চিন্তা করি, তাহলে আমি এই রকম লিখতে পারবো। এখান থেকে আমি লিখতে পারবো এই রকম একটা জিনিস, del r ইকুয়াল টু আমার কি আসবে? del v বাই del i। তাহলে দেখো বন্ধুরা, এই জায়গাটার মধ্যে ঢাল পেলাম del i বাই del v, আর রোধের পরিবর্তন বা ওহমের সূত্র থেকে যদি দেখি তাহলে জিনিসটা কি রকম আছে? del v বাই del i। তাহলে আমি del r টাকে কি লিখতে পারবো? del r টাকে লিখতে পারবো না এরকম 1 বাই ঢাল। জাস্ট এটাকে ইনভার্স করে দিলেই তো আমার আসলে কি এই জিনিসটা চলে আসে, তাই না? এই জিনিসটাকে উল্টিয়ে দিলে আমার del r টা চলে আসে না? এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারবো। এই জিনিসটা আসলে কি? একটু চিন্তা করে দেখো, আমরা কাকে ব্যবহার করেছি এই সার্কিটটার এই জায়গাটার মধ্যে? আমরা এই জায়গায় ব্যবহার করেছি ডায়োডকে। ডায়োড একটা পরিবাহী তারের সার্কিটের মধ্যে বসাতে। তোমরা এতদিন অনেক সার্কিট পড়েছো, আমি পড়িয়েছি, অনেক জায়গায় তোমরা সার্কিট পড়েছো। সেই সব জায়গায় সার্কিট যে তোমরা পড়তে, সেই সার্কিটটার মধ্যে একটা রোধ থাকতো এরকম কিছু, তাই না? এই রোধে একটা ভ্যালু থাকতো। এখন চিন্তা করো, এই রোধের জায়গায় একটা কি আছে? একটা ডায়োড আছে, তাই তো? এতটুকুই তো তফাৎ। এই রোধটার জায়গায় একটা ডায়োড আছে। এখন এই ঢালটা কি বলতেছে? এই রোধের মানটা, ঢালটা যেহেতু পরিবর্তনশীল,
রোধ নির্ভর করতেছে ঢালের উপরে, সূত্র তাই বলে রোধ ইকুয়াল টু 1 বাই ঢাল। দ্যাট মিন্স ঢাল পরিবর্তনশীল হলে রোধও কি পরিবর্তনশীল। তার মানে বন্ধুরা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কনক্লুশন টানতে পারি, সেটা হচ্ছে ডায়োডটা যে রোধটা দিবে সেই রোধের মানটা কি না, একটা ধ্রুবক মান না, এক এক সময় এক এক রকমের মান। এক এক সময় বললে ভুল হবে, বলতে হবে এক এক বিভব পার্থক্যের জন্য এক এক রকমের মান। যখন আমি বিভব পার্থক্য কম রাখি তখন আমার ঢালটা অল্প, যখন আমি বিভব পার্থক্য বাড়াই তখন কি আমার ঢালটা বেশি। খেয়াল করো, আমি বিভব পার্থক্য বাড়ালাম, গ্রাফের যত ডানে যাচ্ছি তত কি আমার ঢালের মানটা কি বাড়তেছে, ঢালের মানটা বেশি আসতেছে। ঢালের মান যদি বেশি আসে, ঢালের মান যদি আমার বেশি আসে তাহলে রোধের মান কি হবে, রোধের মান কি কমে যাবে না, কমে যাবে। তার মানে বন্ধুরা যখন আমরা ফরওয়ার্ড বায়াসে ডায়োডকে কানেক্ট করলাম তখন ডায়োডের যে রোধটা সেই রোধের মানটা কি প্রথমত ধ্রুবক নয়, পরিবর্তনশীল। আর এই পরিবর্তনটা কেমন, আমি যদি বেশি বিভব পার্থক্যের ডায়োডটাকে ইউজ করি তাহলে এই ডায়োডটা রোধ দিবে অল্প, ঢাল বেশি মানে রোধ অল্প। আর আমি যদি কম বিভব পার্থক্যের ডায়োডটা ইউজ করি তখন এই ডায়োডটা আমার রোধ দিবে কি ঢাল বেশি, ঢাল কম থাকবে, দ্যাট মিন্স রোধ বেশি থাকবে। দ্যাট মিন্স এই পর্যায়ে তার যা রোধ, এই পর্যায়ে তার রোধটা আরো কমে যাবে। যতই ডানে যাব, যতই বেশি বিভব পার্থক্য দিব, তার রোধের মানটা কি আরো কম সে দেখাবে। তার মানে ডায়োড একটা ভ্যারিয়েবল রোধের মতন কাজ করছে বন্ধুরা, বিভব পার্থক্যের উপরে নির্ভর করে। এই আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, দ্যাট মিন্স মোবাইলের চিপসেট বা এই জিনিসগুলো দাঁড় করাবো তখন এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে যে আমরা কত বিভব পার্থক্য বা কত পাওয়ার সে আসলে নিচ্ছে, কনজিউম করতেছে। তোমরা একটা জিনিস শুনে থাকতে পারো যে মোবাইলের চার্জ যে আমরা যাচ্ছে বা মোবাইল যে গরম হচ্ছে, এই জিনিসগুলো কার উপর ডিপেন্ড করে, এই যে মোবাইলটা ব্যবহার করতেছি আমরা, সেই মোবাইলের মধ্যে যে চিপসেটটা আছে সেই চিপসেটের মধ্যে ডায়োড বা ট্রানজিস্টর এই জিনিসগুলো থাকতেছে, এগুলো কতটুকু পাওয়ার নিচ্ছে, ইলেকট্রিক পাওয়ার নিচ্ছে সেটার উপরে। আর এই পাওয়ারটা তার মানে কি রোধের উপর ডিপেন্ড করতেছে। যত রোধ বেশি হবে তত অ্যাকচুয়ালি কি পাওয়ার বেশি নেবে, যত রোধ অল্প হবে তত কি পাওয়ার কম নেবে। সো এটার সাথে কিন্তু একটা কানেকশন এখানে রয়েছে। সো আমাদের এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো কিন্তু একটা সময় একটা বড় জায়গায় যে কানেক্ট হবে। তো আমরা তার মানে আমাদের সেকেন্ড জিনিসও শিখে ফেললাম, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের মধ্যে কি হয়, একটা ভ্যারিয়েবল রোধ পাওয়া যায়। আর এই ভ্যারিয়েবল রোধটাকে আমরা নাম দিই কি গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স গতীয় রোধ মানে পরিবর্তন হয়। আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে পাই, ডেল ভি বাই ডেল আই। জাস্ট এখানে আমরা যা লিখেছি তাই, এটাকে আমরা ঢাল থেকেও পেতে পারি, 1 বাই ঢাল হিসেবেও এটাকে আমরা পেতে পারি। সো এটা যদি ডেফিনিশন তোমাকে দিতে হয় তুমি কি দিবা, তুমি লিখবা যে পিএন জাংশনে একক প্রবাহ বাড়াতে যে বিভব পার্থক্যের প্রয়োজন তাকে আমরা বলছি কি গতীয় রোধ। কিভাবে আসলো এই সংজ্ঞাটা, খুবই সিম্পল, মুখস্থ করার কিছু নাই। এটার দিকে তাকাও, এখানে দেখো ডেল আই, আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখেছি, সেটা হচ্ছে যে কোনো জিনিসের সংজ্ঞা যখন তোমার দিতে হবে তখন তুমি কি করবা, ওটা সূত্র লিখে ফেলবা। ধরো আমরা এখানে গতীয় রোধের সংজ্ঞা দিতে হবে, আমি এই সূত্রটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে হরে যেটা আছে সেটাকে মান 1 ধরবা, হরে যে জিনিসটা আছে সেটাকে মান 1 ধরবা। তুমি চিন্তা করো আমি যেটাকে আঙ্গুল দিয়ে ঢাকছি মানে ডেল আই, এটার ভ্যালু যদি 1 হয় তাহলে আর ডেল আর ইকুয়াল টু ডেল ভি বাই 1, মানে আসলে কি দাঁড়ায়, ডেল আর ইকুয়াল টু ডেল ভি। তো ডেল আর ইকুয়াল টু ডেল ভি, দ্যাট মিন্স এটা কখন সত্য, যখন ডেল আই ইকুয়াল টু 1। সো এই কথাটা কি তুমি যদি ভাষায় লিখতে পারো সুন্দর করে তাহলেই তো সংজ্ঞা। দেখো এই কথাটা কি কিন্তু এখানে লেখা আছে যে ডেল আই এর ভ্যালু যখন 1, পিএন জাংশনে ডেল আই এর ভ্যালু যখন 1, মানে এখানে যেহেতু ডেল আই 1 অ্যাম্পিয়ার না বরং পরিবর্তনটা 1 অ্যাম্পিয়ার, তাই লেখা আছে একক প্রবাহ বাড়াতে, বা পরিবর্তন করলেও কিন্তু হবে, পরিবর্তন লিখলেও হবে, একক প্রবাহ বাড়াতে বা পরিবর্তন করতে যে বিভব পার্থক্য প্রয়োজন, মানে যখন এটার ভ্যালু 1 তখন যে ডেল ভিটা লাগবে সেটাই ডেল আর। সো এটাই কিন্তু অ্যাকচুয়ালি সংজ্ঞা। সো সংজ্ঞা দেওয়ার শর্টকাট রুল, যে হরে থাকবে সেই হরের জিনিসগুলোকে 1 1 ধরে ফেলবা, লিখবা ভাষায় ওইগুলোকে 1 ধরা হয়েছে, তারপরে যাহাই লব তাহাই রাশি। এভাবে যদি সংজ্ঞা দাও তাহলে তুমি কিন্তু বুঝে যাবে যে আসলে এটার সংজ্ঞাটা এটা কেন হলো। সো আমরা ডেল আর শিখে ফেললাম, এটা নিয়ে কিন্তু ম্যাথ আছে, সামনে আমরা ম্যাথ করব। আমরা গ্রাফের একটা পোরশন শেষ করলাম, সেটার মধ্যে কি ছিল, সেটার মধ্যে আমরা ফরওয়ার্ড বায়াসে যখন কানেক্ট করেছিলাম আমাদের ডায়োডটাকে তখন আইভি মানে আই বনাম ভি গ্রাফটা কেমন হয় সেটা দেখেছি। এখন আমরা দেখব যখন রিভার্স বায়াসে কানেক্ট করব। রিভার্স বায়াসটা তোমরা দেখেছো অলরেডি আজকের ক্লাসের শুরুতে আমি ছোট করে দেখিয়েছি। এটা হচ্ছে একটা রিভার্স বায়াসের ব্যাপার স্যাপার। এখানে আমরা পি এর মধ্যে কি এঁকেছি, নেভি ব্লু কালারের ডট। আমি বলেছি আমার ক্লাসটাতে নেভি ব্লু কালারের ডট দেখবা, মানে বুঝতে হবে কি, বুঝতে হবে যে এটা ফ্রি ইলেকট্রন।
আমার ক্লাসে ইয়েলো কালারের ডট দেখবা মানে বুঝতে হবে কি এটা হচ্ছে হোল। সো আমরা পি টাইপের মধ্যে নেভি ব্লু এঁকেছি, দ্যাট মিন্স এটা আসলে কি পি এর মধ্যে তো হলুদ থাকার কথা, মানে হোল থাকার কথা। সো আমরা নেভি ব্লু এঁকেছি, দ্যাট মিন্স এটা আসলে কি, এটা আসলে হচ্ছে আমার মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মানে পি টাইপের মধ্যে যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে সেই মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এগুলো হচ্ছে আমার সেই মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এন টাইপের মধ্যে আমার হোল রয়েছে। সো এই হোলটা আসলে কি, এই হোলটাও কিন্তু আমার এন টাইপে থাকার কথা হচ্ছে ফ্রি ইলেকট্রন, বাট এই হোলগুলো আসলে কি, এই হোলগুলো হচ্ছে এন এর মধ্যে যেই মাইনরিটি হোল থাকে সেই মাইনরিটি হোল। আমরা দেখেছি অলরেডি যে রিভার্স বায়াসে যখন কানেক্ট করি তখন মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো ফ্লো হতে পারে। সো এই ফ্রি ইলেকট্রন এখান থেকে একটা ধাক্কা পাবে, আবার এইখান থেকে এই প্লাসটা থেকে একটা আকর্ষণ পাবে, সে এই জায়গা থেকে এই জায়গায় যাবে, আবার এই ফ্রি ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় যাবে। একটা কথা আমি একটু রিমাইন্ড করাবো, গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম এইভাবে মনে রাখার জন্য। ধরো এটা একটা দেশ, এটা আরেকটা দেশ, এই দেশে সংখ্যালঘু হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন, স্বাভাবিকভাবে এই দেশের সংখ্যাগরিষ্ঠকে হোল, হোলগুলো আমি আঁকিনি বাট হোল আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠকে হোল আর সংখ্যালঘু হচ্ছে ইলেকট্রন। এই দেশটাতে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ফ্রি ইলেকট্রন আর সংখ্যালঘু হচ্ছে কি আমার হোল। এখন স্বাভাবিকভাবেই সবাই কি চায় যে সংখ্যা গরিষ্ঠ যে জায়গায় সেই জায়গায় যেতে চায়, কেন? কারণ সংখ্যা গরিষ্ঠদের বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা দেওয়া হতে থাকতে পারে, রাইট, কান্ট্রির উপর ডিপেন্ড করে। সো এই ইলেকট্রন গুলোর সদা একটা প্রবণতা আছে কোথায় যাওয়ার, ওই দেশে যাওয়ার, কারণ ওই দেশে গেলে সে আসলে কি তার জাত ভাইদের সাথে যাচ্ছে। এই হোল গুলোর একটা প্রবণতা থাকে এখানে আসার, কারণ এখানে হোল সংখ্যাগরিষ্ঠ, সে ভাবছে যে এখানে আসলে সে সুযোগ সুবিধা বেশি পাবে। এখন চিন্তা করো দেশান্তর হতে যাচ্ছে প্রত্যেকে, ও এখানের মাইনরিটি ওখানে যেতে চায়, এখানের মাইনরিটি এখানে আসতে চায়। এই যাওয়াটা কিসের উপর নির্ভর করতে পারে তুমি চিন্তা করে বলো, এই যাওয়াটা কিসের উপর নির্ভর করতে পারে? একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়াটা কিসের উপর নির্ভর করতে পারে? এই জিনিসটার উপরে না, প্রথমত এইখান থেকে মানে তার নিজের দেশে, তার সেই যে দেশের সংখ্যা লঘু সেই দেশে তাকে যে ধাক্কাটা দেওয়া হচ্ছে, মানে তাকে যে নির্যাতনটা করা হচ্ছে সেটার উপর। আর ভিন্ন দেশ মানে যেটাতে গেলে সে সংখ্যা গরিষ্ঠ হতো, এই নেগেটিভটা এখানে গেলে সংখ্যা গরিষ্ঠ হতো, সেই দেশে তাকে কি পরিমাণের সদাচরণ করা হচ্ছে, দ্যাট মিন্স তাকে কি পরিমাণের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, তাকে কি বাড়ি দেওয়া হচ্ছে, তাকে কি গাড়ি দেওয়া হচ্ছে, তাকে কি কি দেওয়া হচ্ছে সেটার উপরে। সে যদি দেখে না এই দেশে আর থাকা যাচ্ছে না, এই দেশে অনেক নির্যাতন, আবার সে যদি দেখে এই দেশে আমাকে এই সেই দিবে, ফ্ল্যাটস দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, তখন কি সে এই দেশে থাকতে চাইবে? চাইবে না, তখন সে ওই দিকে চলে যেতে চাইবে, তাই না? এখন এই যে এই চলে যাওয়াটা তার মানে প্রথমত নির্ভর করে কার উপরে? এইখানে নেগেটিভের পরিমাণ, এইখানের পজিটিভের পরিমাণের উপর। ইনডিরেক্টলি বলতে গেলে এই ব্যাটারির বিভব পার্থক্যের পরিমাণের উপর, রাইট? এই ব্যাটারির বিভব পার্থক্যের পরিমাণ যদি খুবই অল্প হয়, খুবই অল্প একটা বিভব পার্থক্য আমি প্রয়োগ করেছি, এই জায়গায় খুবই অল্প একটা নেগেটিভ, এই জায়গায় খুবই অল্প একটা পজিটিভ আমি প্রয়োগ করেছি। চিন্তা করো এই এলাকায় তিনজন মানুষ, এই দেশের সংখ্যালঘু তিনজন মানুষ ছিল, একজন ছিল অলরেডি বাড়ি গাড়ি সহ মানুষ, একজনের বাড়ি গাড়ি নাই বাট এমনও না যে সে লোনে আছে, আরেকজনের চিন্তা সে হচ্ছে লোনে আছে, অনেকগুলো টাকা সে ঋণ নিয়ে রেখেছে। তিনজনের তিন রকমের অবস্থা। এখন যদি অল্প পরিমাণেরও তাকে এই দেশে নির্যাতন করা হয়, খুবই অল্প পরিমাণেরও যদি তাকে বঞ্চিত করা হয়, এই লোক কি চিন্তা করবে? যে জমিদার, সে চিন্তা করবে হ্যাঁ আমি এই দেশে সংখ্যালঘু ঠিক আছে, বাট এই দেশে আমার অলরেডি অনেক প্রভাব প্রতিপত্তি বা বাড়ি গাড়ি করা হয়েছে, আমি দেখুন এই দেশটা ছেড়ে এই দেশে চলে যাই, আমার এগুলোর আশা বা স্যাক্রিফাইস করে আমার যেতে হবে, এই জিনিসগুলো আমার আর ব্যবহার করা যাবে না, এগুলো আমার বিসর্জন দিয়ে যেতে হবে। বাট যেই লোকটা লোনে ছিল তার কি কোনো পিছুটান আছে? বরং সে এই জায়গা থেকে চলে যেতে পারলেই বাঁচে, তার লোনগুলো দেওয়া লাগতেছে না। সো এইখানেও কিন্তু ব্যাপারটা তাই, সবগুলো ফ্রি ইলেকট্রনের অবস্থা কিন্তু একরকম থাকবে না। এই যে পি টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতেছি, এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রনকে, বাট এই তিনজন ইলেকট্রনের পরিচয় একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার, বাট এই তিনজন ইলেকট্রনের আবার একই রকমের অবস্থা থাকবে না। কেউ হতে পারে বেশি শক্তি নিয়ে আসে, কেউ হতে পারে কম শক্তি নিয়ে আসে, বিভিন্ন রকমের অবস্থা থাকতে পারে। সো অল্প পরিমাণেরও যখন আমরা বিভব পার্থক্য প্রয়োগ করব, তখন যেই লোকটা লোন টোনে ছিল সেই লোকটা কি করবে? না আর থাকা যাবে না, আমি এই জায়গা থেকে চলে যাবো এদিকে, এইভাবে চিন্তা করে একজন যাত্রা করে দিবে। একই কথা কিন্তু ওর ক্ষেত্রেও প্রযোজ্য, এই দেশেও তিনজনের তিন রকমের অবস্থা, অল্প পরিমাণে নির্যাতন পেলেও সে বলছে না আর থাকা যাবে না, লোন টোন আছে, আমি যত এই দেশে চলে আসতে পারি তত আমার জন্য ভালো। সো একজন চলে যাবে, এই ট্রান্সফারটা কিন্তু হয়ে যাবে। আবার আরেকটু
নির্যাতন বাড়ালো, সরকার আরেকটু নির্যাতন বাড়ালো এইখানে সংখ্যালঘুটার উপরে, তখন কিন্তু সেকেন্ড ম্যান যার জমিদারি ছিল না বাট সে লোনেও ছিল না, সেও চিন্তা করবে না আমি লাগলে আবার নতুন করে আমার সবকিছু শুরু করবো ওই জায়গায়, তাও আমি চলে যাব। তাহলে এই পাওয়ারটা আরেকটু বাড়ালে ও কিন্তু চলে যায়। এই পাওয়ারটা যদি আরো অনেক বেশি বাড়ানো হয়, মানে এই মাইনাসের পরিমাণটা আরো অনেক বেশি বড় বাড়ানো হয়, তখন কিন্তু জমিদাররাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে, না আমি এই দেশে যতটুকু পারি অল্প মূল্যে বিক্রি করে আমি এখান থেকে এই দেশে চলে যাব। তো এই সিনারিওটাতে আমি কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম যে আমাদের যে ব্যাটারিটা কানেক্টেড করে রেখেছি সেই ব্যাটারির বিভব পার্থক্যটা, এই বিভব পার্থক্যটা যদি অল্প হয় তখনও যাবে, অল্প কয়েকজন যাবে যারা লোনে আছে। এই বিভব পার্থক্য যদি একটু বাড়ানো হয় তখন কি যারা লোনেও নাই আবার জমিদারিত্বও নাই তারা চলে যাবে। আর এটার পাওয়ার যদি অনেক বেশি বাড়ানো হয় তখন আসলে যাদের জমিদারিত্ব আছে তারাও চলে যাবে। আর সংখ্যালঘু সবাই চলে যাওয়ার পরে চলে যাওয়ার মতন কি কেউ আর আছে? কেউ আর নাই। দ্যাট মিন্স এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার সবাই চলে যাওয়ার পরে আর যতই আমি বাড়াই, যতই আমি বিভব পার্থক্য বাড়াই, আর তো চলে যাওয়ার মানুষই নেই। তো এই পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকো তোমরা, তাহলে কিন্তু তোমাদের একটা জিনিস বুঝে যাওয়ার কথা, সেটা হচ্ছে প্রথমত আমাদের গ্রাফটা হবে এই রকম। গ্রাফের এটা হচ্ছে আমার 00 পয়েন্ট, এটা হচ্ছে আমার 00 পয়েন্ট। আমি জুম করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি জুম করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের 00 পয়েন্ট। এই 00 পয়েন্ট থেকে আমি যতই বাম দিকে আসতেছি, খেয়াল করো বাম দিকে আসলে বিভব পার্থক্য বাড়ে, বাম দিকে আসলে বিভব পার্থক্য বাড়ে। এই যে একটু বাম দিকে আসছি, একজন চলে গেছে, একজন চলে যাওয়া মানে চার্জ প্রবাহ হওয়া, মানে একটু করে হলেও আমি কি প্রবাহ পাবো, সেই প্রবাহটাই কিন্তু আমি দেখতেছি যে অল্প একটু আমি বামে আসছি তখন কিন্তু আমার গ্রাফটা নিচে নামছে। নিচে নামছে মানে কি y অক্ষ বরাবর প্রবাহ ছিল, সো তখন আমার একটা প্রবাহ কিন্তু তৈরি হয়েছে। সো সেই প্রবাহটার জন্যই কিন্তু গ্রাফটা নিচে নামছে। অল্প একটু গেলাম, একজন চলে আসছে, দ্যাট মিন্স একজনের জন্য কিন্তু আমি এখানে একটা কি পাবো, প্রবাহ পাবো। আরেকটু বিভব পার্থক্য বাড়াইলাম, মানে সরকার কর্তৃক আরেকটু নির্যাতন বাড়াইলাম, তাহলে কিন্তু আমি বলছি যে লোন যাদের নাই, জমিদারিত্ব যাদের নাই, তারাও চলে যাবে। তো সেই তারা চলে যাচ্ছে আরেকটু বিভব পার্থক্য বাড়াবে। এখানে গেছে যারা লোন সহ ছিল তারা একটু বিভব পার্থক্য বাড়াইছে, এখানে গেছে যাদের জমিদারিত্ব নাই, লোনও নাই, তারা। আরো যদি আমি বিভব পার্থক্য বাড়াই তখন যাদের জমিদারিত্ব ছিল তারাও কিন্তু কি চলে যাবে। তার মানে জিনিসটা কি দাঁড়ায়? জিনিসটা এরকম দাঁড়াচ্ছে না যে আমাদের একটা সুনির্দিষ্ট বিভব পার্থক্য পর্যন্ত চলে যাচ্ছে মানুষ, এরপরে বিভব পার্থক্য বাড়ালেও চলে যাওয়ার মতন তো আর কেউ নেই, যাদের জমিদারিত্ব ছিল তারাও চলে গেছে। সো আমাদের প্রবাহের যে পরিমাণটা, সেই পরিমাণটা এই রকম হবে যে আমি একটা সুনির্দিষ্ট পরিমাণ অল্প একটু বাড়ালেই একজন চলে যায়, আরেকটু বেশি বাড়ালে আরেকটু বেশি যায়, আরেকটু বেশি বাড়ালে আরেকটু বেশি যায়, বাট এরপরে বাড়ালে আর যাওয়ার কিছু না। আমরা বলি ফ্লোটা স্যাচুরেটেড হয়ে গেছে। আমরা এই অবস্থাটাকে বলি ফ্লোটা স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই জায়গাটার মধ্যে লক্ষণীয় বিষয় কি? ফরওয়ার্ড বায়াসে আমরা যখন বিভব পার্থক্য বাড়াইতাম তখন কি হতো? তখন শুরুতে কোনো প্রবাহ পাইতাম না। বাট রিভার্স বায়াসে আমরা যখন বিভব পার্থক্য বাড়াচ্ছি তখন কি হয়? তখন শুরুতে অল্প একটু বাড়াইলাম আমি বিভব পার্থক্য, একটু প্রবাহ পাইতেছি, আরেকটু বিভব পার্থক্য বাড়াইলাম, আরেকটু প্রবাহ পাইতেছি। বাট এরপরে আরো বেশি বিভব পার্থক্য বাড়াইলে এরপরে প্রবাহের আর পরিবর্তন হয় না। আমার এই গ্রাফটা আর y অক্ষ বরাবর উপরে নিচে নামে না, দ্যাট মিন্স প্রবাহের আর পরিবর্তন হয় না। সো এই গ্রাফটা আশা করি বুঝতে পারছো যে রিভার্স বায়াসে আসলে কি ঘটনাটা ঘটে। সো আমার ভ্যালুগুলো দেখলেও তাই বোঝা যাচ্ছে। আমরা যখন বিভব পার্থক্য 0.1 ভোল্ট করছি তখন একটা প্রবাহ পাইছি খুবই অল্প। এই এককটা কিসে? এককটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে। সো আমরা যখন বিভব পার্থক্য প্রয়োগ করছি তখন মাইক্রো অ্যাম্পিয়ারে একটা কি পাইছি? প্রবাহ পাইছি। অল্প একটু বাড়াইলাম আরেকটু প্রবাহ পাইছি, আরেকটু বাড়াইলাম আরেকটু প্রবাহ পাইছি। বাট এরপরে আর বাড়াচ্ছি 0.3 ভোল্ট থেকে 0.4 ভোল্ট করছি, প্রবাহের মান একই আছে। এটার কারণটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যা তো লিমিটেড, তাই না? সো এরপরেও তুমি বাড়ালে কে ফ্লোটা পার করবে? চার্জ ক্যারিয়ার ছাড়া তো ফ্লো পার হবে না, তাই না? সো চার্জ ক্যারিয়ার মাইনরিটি আসেই অল্প, সো ওরা সবাই প্রবাহ করতেছে। তো তখন আর কে নতুন করে করবে? আর কেউ নাই নতুন করে করার মতো। তখন কিন্তু আমার কি হবে? এইরকম একটা স্ট্রেট মানে এক্স অ্যাক্সিসের হরিজন্টাল একটা কার্ভ হবে। এই পর্যন্ত আমার আলোচনাটা তোমরা বুঝছো কিনা একটু জানাও। এই আলোচনা পর্যন্ত বুঝলে তারপরে আমরা জেনার ভোল্টেজের দিকে যাব। তোমরা জানো যে এই পর্যন্ত আলোচনাটা বুঝছো কিনা, এই আলোচনাটা। তো মার্সি জেনি লিখছে ক্লিয়ার ভাইয়া, সিদ্দিকা লিখছে জি ভাইয়া বুঝছি, আর সঞ্চিতা চক্রবর্তী লিখছে মাইক্রো
কোনো জায়গায় না বুঝলে জানাও, আমি একদম সহজ করে একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই পর্যন্ত আলোচনাটা বুঝছো। এই আলোচনা কিন্তু খুবই কঠিন একটা আলোচনা, বই দেখে বোঝা যায় না, বই জিনিসটা ক্লিয়ারলিও নাই, অনেক ক্ষেত্রে কার্ভটা এইভাবেও দেন। সো এক্স্যাক্টলি আলোচনাটা হচ্ছে এরকম, আর এই আলোচনা বোঝা দরকার যদি হচ্ছে আমরা বেটার ওয়েতে অ্যাকচুয়ালি আমাদের চিপ কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে জানতে চাই। সো এই পর্যন্ত আলোচনাটা আমরা আশা করি বুঝতে পারছি। এই আলোচনাটা কার ক্ষেত্রে প্রযোজ্য? রিভার্স বায়াসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা চলে আসি আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে, তার মানে কেন ফ্লোটা শুরু থেকেই পাই আর কেন ফ্লো এর ভ্যালুটা একটা বিভব পার্থক্যর পরে যে কনস্ট্যান্ট হয়ে যায়, এই দুইটা জিনিস আমাদের জন্য ক্লিয়ার। এখন আমি আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সো আমাদের এখন পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত শিখছি, ফরওয়ার্ড বায়াস গ্রাফ এরকম, রিভার্স বায়াস গ্রাফ এরকম। এটা হচ্ছে আমাদের সামারি। এই আজকের ক্লাসে একটু যেই আলোচনা করছি এটা হচ্ছে আমাদের সামারি। এই জিনিসটা নিয়ে আমরা আসলে ডিটেইলসে আলোচনা করছি। এখন আমরা এইটা থেকে আরেকটা জিনিস দেখবো। সো এখানে একটা জিনিস লক্ষণীয় বলে যাই, আরেকটা জিনিস দেখার আগে দেখো আমার ফরওয়ার্ড বায়াসে প্রবাহের ভ্যালুটা 100 মিলি অ্যাম্পিয়ার, রিভার্স বায়াসে আমার প্রবাহের ভ্যালুটা কত? 30 মাইক্রো অ্যাম্পিয়ার। সো খেয়াল রাখতে হবে বন্ধুরা যে এই ক্ষেত্রে যেই ফ্লোটা তার ধারের কাছেও কিন্তু এই ফ্লোটা নাই। সো অনেক ক্ষেত্রে এর জন্য আমরা এই ফ্লোটাকে নেগলেক্ট করি, বাট এটা এক্সিস্ট করে। এই জিনিসটা যদি এক্সিস্ট করে, এটা যদি না বুঝি তাহলে আসলে কি হবে না, আমি বলতেছি ইগনোরও করি, আবার আমি বলতেছি এক্সিস্টও করে। এত দুইমুখী কথা আমি কেন বলতেছি? কারণটা একটাই, কারণটা হচ্ছে আমরা যখন ট্রানজিস্টর করবো তখন দেখবো ট্রানজিস্টরে আমরা এই ফ্লোটা নিয়ে অনেক কাজ করি, এই রিভার্স বায়াসের ফ্লোটা নিয়ে বেশি কাজ করি ফরওয়ার্ড বায়াসের ফ্লোটার তুলনায়। সো আমরা তখন যেন কনফিউজ না হয়ে যায়, প্রত্যেকটা জিনিস যেন পরে ক্লিয়ার থাকে সেটা আমরা বুঝবো। আমাদের বইগুলোতেও ব্যাখ্যাগুলো ওইরকম ভাবে নাই। সো ওইরকম ভাবে না থাকার কারণে আমরা বেশিরভাগ স্টুডেন্টই ডায়োড পর্যন্ত আলোচনা বুঝি বা ট্রানজিস্টরে যে আলোচনা বুঝি না। কারণটা হচ্ছে এটাই যে ডায়োডের মধ্যে আসলে ট্রানজিস্টরের অনেকগুলো জিনিস আমরা শিখে আসলে যাবো। এই জিনিসটা না শিখলে আসলে ট্রানজিস্টরের জিনিসটা মুখস্থ করা ছাড়া আর কিছুই হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সিলেবাস স্টুডেন্টসরা মুখস্থ করে, ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার, ট্রানজিস্টরের সুইচ হিসেবে ব্যবহার, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থের জিনিস না, এগুলো ফিল করার জিনিস। যদি ভালো করে একবার বুঝে যাও তারপরে কিন্তু তোমার জিনিসটা গল্পের মতন মনে হবে। আর এই জিনিসগুলো আমি বারে বারে বলি, এই জিনিসগুলো একটা কমার্সের স্টুডেন্টসেরও জানা দরকার, আর্টসের স্টুডেন্টসেরও জানা দরকার যদি সে মোবাইল ইউজ করে। কারণ সে একটা জিনিস ইউজ করতেছে, সে জানতেছেই না জায়গায় কি হচ্ছে। সো এটা আমার কাছে মনে হয় একটা মানুষ হিসেবেই জানা দরকার। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে আসবো এরপরে আমাদের জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ নিয়ে আলোচনা করব। জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যদি আমরা ফিজিক্স এর ক্ষেত্রে চিন্তা করি। আমরা এতদিন পর্যন্ত যে s = ut + half a square, v = u + at এই জিনিসগুলো ব্যবহার করতাম, ইউজ করতাম। এই জিনিসগুলোর বাস্তব জীবনে প্রয়োগ নাই তেমন। বাস্তব জীবনে দেখবা যে এই জিনিসগুলো তেমন প্রয়োগ নাই, সরাসরি প্রয়োগ নাই, মডিফাই করে প্রয়োগ আছে। বাট জেনার ভোল্টেজ যেটা আমরা শিখবো, ব্রেকডাউন ভোল্টেজ যেটা শিখবো, সরাসরি প্রয়োগ আছে। সরাসরি তুমি যে মোবাইলটা দিয়ে দেখতেছো এটার মধ্যে সরাসরি এটার প্রয়োগ আছে। তোমরা যে টিভি দেখতেছো, আমি যে টিভির মধ্যে পড়াচ্ছি সেটার মধ্যে সরাসরি এটার প্রয়োগ আছে। এই জিনিসটার এক্সাম্পলটা আমরা আজকের ক্লাসে খুব ভালো মতন বুঝে যাবো। জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, তোমরা বড় করে একটা শ্বাস নিয়ে নাও এই জিনিসটা বোঝার আগে, কারণ এই জিনিসটা মোটামুটি একটু কঠিন একটা টপিক, বাট ভালো করে বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, তো এই জায়গাটার পর্যন্ত আমরা শিখছি অলরেডি যে রিভার্স বায়াসে যখন আমরা সার্কিটটাকে কানেক্ট করব তখন আমার ফ্লো এর গ্রাফটা হবে এরকম, I ভার্সেস V, y অক্ষ বরাবর I, x অক্ষ বরাবর V, এই গ্রাফটা হবে এরকম। একটা সুনির্দিষ্ট পর্যন্ত প্রবাহ পাবো, এরপরে আমি ভোল্টেজ বাড়ালেও প্রবাহের ভ্যালু কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট থাকতেছে, ফ্লো এর ভ্যালু আর বাড়তেছে না। ভোল্টেজ বাড়াচ্ছি বাট I আর উঠতেছে না, নামতেছে না। এরপরে একটা ম্যাজিক ঘটবে। এই ম্যাজিকটা ঘটার আগে আমি আবারও রিভার্স বায়াসের ডিপ্লেশন লেয়ারটা আর রিভার্স বায়াসের ক্ষেত্রে যে পটেনশিয়াল বেরিয়ারটা সেটা দেখাতে চাই, কারণ জেনার ভোল্টেজটা আমার দাঁড় করাবই এই জায়গা থেকে। আমরা এইটা যে চিত্রটা দেখতেছি সেই চিত্রটা কোন চিত্র, কোন কানেকশনে আছে? পি টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ, এন টাইপের সাথে ব্যাটারি পজিটিভ। বড় মাথা মানে পজিটিভ, ছোট মাথা মানে নেগেটিভ। সো আমরা এখন যে কানেকশনটা দেখতেছি সেই কানেকশনটা আসলে রিভার্স বায়াসে কানেক্টেড। এই রিভার্স বায়াসে যখন সেই কানেক্টেড অবস্থায় আছে তখন খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে একটা পজিটিভ ডিপ্লেশন লেয়ার, এই জায়গাটার মধ্যে একটা নেগেটিভ ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে থাকে, এটা আমরা জানি। পজিটিভ ডিপ্লেশন লেয়ারে আমরা একটা গ্রাফ আঁকতাম, মনে আছে? আমরা দ্বিতীয় ক্লাসের দিকে আমরা একটা গ্রাফ আঁকলাম, সেই গ্রাফটা এইরকম ছিল, রাইট? আমরা একটা x অক্ষ টানতাম, এটা হচ্ছে সেই x অক্ষটা, আমার এটা হচ্ছে আমার সেই x অক্ষটা। আমার এই মাথায় কি একটা পজিটিভ ভোল্টেজ দেখো, আমার ভোল্টেজটা কি উপরে, x অক্ষ থেকে উপরে।
এই জায়গাটার মধ্যে আমার নেগেটিভ ভোল্টেজ, সো নেগেটিভ ভোল্টেজটা নিচে। সো এক্স অক্ষটা আসলে এই দিকে কোথাও আছে, এক্স অক্ষটা আমি আলাদা করে দেখাইনি কারণ এক্স অক্ষটা অ্যাকচুয়ালি দেখাতে গেলে জায়গাটা ক্লামজি হয়ে যাবে। এক্স অক্ষটা আমার এই দিকে আছে কোথাও নিচে, এটা আমরা জাস্ট একটা দূরত্ব বুঝাইছি। আর এটা আমার পজিটিভ ভোল্টেজের জায়গাটা, এটা আমার নেগেটিভ ভোল্টেজের জায়গাটা। এখন এই যে হাইটটা, ব্লু কালারের যে হাইটটা, আমি একটু জুম করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে হাইটটা, এই হাইটটা আসলে কি ইন্ডিকেট করতেছে? এই হাইটটা ইন্ডিকেট করতেছে আমার পটেনশিয়াল ব্যারিয়ার। মানে এই হাইটটাকে এভাবে চিন্তা করতে পারো, এখানকার একটা হোল, এই জায়গায় সে যখন যেতে চাইবে তখন এই হোলটা এই জায়গায় এতটুকু পর্যন্ত লাফ দিয়ে যেতে হবে। যেই হোলগুলার এই লাফ দেওয়ার ক্যাপাসিটি আছে, লাফ মানে কি এনার্জি, এই এনার্জিটা পাওয়ার ক্যাপাসিটি আছে। পটেনশিয়াল ব্যারিয়ার ইন্ডিকেট করে এনার্জি, এই এনার্জিটা পাওয়ার ক্যাপাসিটি আছে, তারা এখান থেকে লাফ দিয়ে এখানে যে প্রবাহ ঘটাইতে পারবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি একটা চিত্র, যেই চিত্রটা আসলে ইন্ডিকেট করতেছে যে একটা এনার্জি লেভেল, যেই এনার্জি লেভেলটা পর্যন্ত পেলে আসলে কি লাফ দিয়ে একটা এই জায়গার পরিবাহীগুলো, এই জায়গার চার্জ ক্যারিয়ারগুলো ওখানে যেতে পারে। তো এই জিনিসটা আমাদের আগের পড়া, বাট একটু রিভিউ করে নিলাম কারণ এই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ আগাবো। এখানে এই লাইনটা যেটা অতিভুজ, যেটা এই অতিভুজের যে ঢাল, এটাকে কি বলছি বলো তো, মনে করে দেখো এই ঢালটাকে কি বলছি, একটু তোমার থেকে উত্তর নেই। এই জায়গায় যে ঢালটা আছে, সেই ঢালটা মানে এই যে অতিভুজটা আছে, এই অতিভুজের একটা ঢাল, এটাকে একটা নাম দিছিলাম, হাইটটাকে তো নাম দিছিলাম পটেনশিয়াল ব্যারিয়ার, মাত্র বললাম। এই এক্স অ্যাক্সিসের ডিসটেন্সটাকে নাম দিছিলাম আর, আর এই ঢালটাকে কি নাম দিছিলাম সেটা তোমরা জানো, এটা আমাদের আগের ক্লাসের পড়া। আমি দেখতে চাই যে আগের ক্লাস যারা করছো তারা এখানে কেমন আছো সংখ্যায়। তো এইখানে যে ঢালটা, এই অতিভুজটা, এই অতিভুজের যে ঢালটা হবে, এই ঢালটাকে আমরা একটা নামে ডাকলাম, সেই নামটা কি একটু বলো, জানো? এটা আগের ক্লাসে পড়া। হ্যাঁ, সৌরভী দত্ত রিয়া সঠিক উত্তর দিছো, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট নামে এই ঢালটাকে আমরা জানতাম। যারা জানো না তারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখলে জেনে যাবা যে এইটার যে ঢালটা অতিভুজের, এটাকে আমরা কি নামে রাখতাম? এটাকে ডাকতাম হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটা কি ই, ই কি? ই হচ্ছে তড়িৎ প্রাবল্য। এটা সম্বন্ধে একটু ছোট করে বলি কারণ আমি জেনার ডায়োডে ঢোকার আগে তোমাদের যত সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করে ঢুকবো, কারণ না হলে তোমরা ওইগুলো, যেহেতু আমাদের অনেকগুলো কনসেপ্ট একসাথে যৌথভাবে মিলবে, সো ওই কনসেপ্ট গুলো না বুঝলে জেনার ডায়োড কিচ্ছু বুঝবা না। সো আমরা এই জায়গাটার মধ্যে একটা জিনিস দেখি যে পজিটিভ একটা চার্জ, এই চার্জ থেকে আমরা সবাই জানি পজিটিভ এই চার্জটা থেকে তড়িৎ বলরেখা চারদিকে ছড়িয়ে পড়ে, রাইট? এই তড়িৎ বলরেখাগুলোর যে প্রাবল্য, মানে তড়িৎ বলরেখাগুলোর যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে আমরা আসলে কি বলি? প্রাবল্য হিসেবে বলি। আমি একটা স্কয়ার রাখলাম, এই স্কয়ারটা আসলে কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে এটার মধ্যে দিয়ে কয়টা লাইন গেছে। যেমন আমার আঁকা স্কয়ারটার মধ্যে দিয়ে কয়টা লাইন গেছে? দুইটা লাইন গেছে। দুইটা লাইন গেছে, দ্যাট মিন্স আমি বলতে পারি এটার যে এক রকমের পাওয়ার আছে, এক রকমের কি আছে? পাওয়ার আছে। কিসের পাওয়ার? আকর্ষণ বা বিকর্ষণ করার পাওয়ার। কাকে আকর্ষণ বিকর্ষণ করার পাওয়ার? আরেকটা পজিটিভ চার্জ যদি এখানে আসে সেটাকে বিকর্ষণ করার পাওয়ার, আরেকটা নেগেটিভ চার্জ যদি আসে সেটাকে আকর্ষণ করার পাওয়ার। খেয়াল রাখবা এই লাইনগুলোর সিগনিফিকেন্স কি। এই লাইন যদি বেশি থাকে অ্যামাউন্টে, এই লাইন বেশি থাকলে কি বোঝায়? এই লাইন বেশি থাকলে বোঝায় যে এখানে যদি একটা পজিটিভ চার্জ আসে, 2 এর জায়গায় যদি এখানে 4টা লাইন থাকতো, তাহলে 2 এর জায়গায় যদি এখানে 4টা লাইন থাকতো, তাহলে এই 4টা লাইনের কারণে এইখানে পজিটিভ চার্জটাকে বেশি ধাক্কা পেত। আর এখানে যে নেগেটিভ লাইনটা দেখতেছো, এই নেগেটিভ লাইনটা, এই নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা কি এই প্লাস চার্জের কারণে আকর্ষিত হতো। দ্যাট মিন্স খুব সহজে যদি সামারিটা নি, লাইন বেশি, বিকর্ষণ বেশি পজিটিভ চার্জের উপরে, লাইন কম, বিকর্ষণ কম পজিটিভ চার্জের উপরে। একই কথা উল্টাভাবে বলতে পারি, লাইন বেশি, আকর্ষণ বেশি নেগেটিভ চার্জের উপরে, লাইন কম, আকর্ষণ কম আমার নেগেটিভ চার্জের উপরে। এই কথাগুলো কিন্তু আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারের পর। তাহলে এইটার যত বেশি খাড়া হবে, এই লাইনটা যত বেশি খাড়া হবে, তত আসলে কি হবে? এই জায়গাটার মধ্যে একটা পজিটিভ চার্জ ছেড়ে দিলে সেটা বিকর্ষিত হবে, এই জায়গাটার মধ্যে একটা নেগেটিভ চার্জ ছেড়ে দিলে সেটা আকর্ষিত হবে। সো বিকর্ষিত আকর্ষিতর ব্যাপারটা একটু বুঝাই, এটা খুবই সিম্পল। আমরা এই জায়গাটার যদি আঁকি, জাস্ট আমি অতটুকু জায়গায় আঁকতেছি, এতটুকু জায়গায় আঁকতেছি, মাঝখানে দাগ আছে একটা, প্লাস প্লাস দেখা যাচ্ছে, প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস, ডিপ্রেশন লেয়ারটাই আমি আঁকলাম, এই ডিপ্রেশন লেয়ারটাই এই জায়গায় আঁকছি। এখন
এইখানে তাহলে এই বলরেখাগুলো কোন দিকে, আমি তো রাখছিলাম একটা চার্জের জন্য চারদিকে বলরেখাগুলো ছড়িয়ে যায়, তাহলে আমার ডিপ্রেশন লেয়ারে এই বলরেখাগুলো কোথায় আছে? খুব সহজ, এখানে প্লাস থেকে মাইনাসের দিকে, আছে এই বলরেখাগুলো প্লাস থেকে মাইনাসের দিকে। সো এগুলোই আসলে কি আমার ই, এগুলোই আসলে আমার কি ই বা প্রাবল্য। সো বুঝতে হবে বন্ধুরা যে আমাদের এই রেখাটা যত খাড়া তত এখানে লাইন বেশি, এই রেখাটা যত কম খাড়া তত এখানে লাইন কম। কারণ তোমরাই বলছো যে এটার ঢাল ই রিপ্রেজেন্ট করে, এটার ঢাল বেশি মানে খাড়া বেশি। এটা যদি খাড়া বেশি হইতো তাহলে আসলে কি হইতো, এখানে অনেকগুলা লাইন। এটা যদি খাড়া কম হইতো তাহলে কি এখানে অনেক অল্প লাইন। এই পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে লেখো ইয়েস। কমেন্টে তোমরা এই পর্যন্ত আলোচনা বুঝে থাকলে লেখো ইয়েস, তারপরে আমরা জেনার ভোল্টে ঢুকবো। এই পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকো যে ই বা এই গ্রাফের ঢাল বেশি হওয়া মানে খাড়া বেশি হওয়া কি রিপ্রেজেন্ট করে, এই মাঝখানের জায়গাটার মধ্যে এই রেখাগুলোর সংখ্যা বেশি, প্লাস থেকে মাইনাসের দিকে যে বলরেখা সেই বলরেখার সংখ্যা বেশি। সুমাইয়া দিদার লিখছো ইয়েস, তারপরে নাফিজ ইমতিয়াজ লিখছো ইয়েস, তারপরে রাইদা আমদাদ লিখছো ইয়েস, নদী লিখছো ইয়েস, নূর সাদিয়া লিখছো ইয়েস। আচ্ছা, সো এখন আমরা ভালো একটা টপিকে ঢুকবো। সো আমরা অনেক কিছু জেনে গেছি যে এই ঢালটা খাড়া হইলে আসলে কি বোঝায়, এই ঢালটা কম খাড়া হইলে আসলে কি বোঝায়। তো এখন আমরা চলে আসবো এই জায়গাটার মধ্যে, জেনারেল ভোল্টেজের মধ্যে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত রিভার্স বায়াসের কানেকশনটা দেখেছিলাম, এই রিভার্স বায়াসের কানেকশনে আমরা এই পর্যন্ত ফ্লো পেয়ে গেছিলাম। এখন যদি আমরা সামনে আগাই আমরা দেখব যে এই ভোল্টেজের পরে আমরা যখন ভোল্টেজ আরো বাড়াবো, রিভার্স বায়াসে কানেক্টেড, একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত আমরা বাড়াচ্ছিলাম, প্রবাহের কোনো পরিবর্তন পাচ্ছিলাম না। ওই সার্টেন ভোল্টেজের পরে আমরা বাড়াইলাম, হঠাৎ করে একটা কি জানি ঘটে গেল আর প্রবাহের ভ্যালু হঠাৎ করে অনেক বেড়ে গেছে। এই প্রবাহটার উৎস কি, কিভাবে আসলো, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই যে পয়েন্টটা, যে একটা সুনির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত বাড়াচ্ছিলাম, প্রবাহ পাচ্ছিলাম, এরপরে বাড়াচ্ছিলাম, প্রবাহ আর বাড়ে না, বাড়াচ্ছিলাম বিভব পার্থক্য, প্রবাহ আর বাড়ে না, বিভব পার্থক্য বাড়াচ্ছিলাম, প্রবাহ আর বাড়ে না, একটা বিভব পার্থক্য পরে আবার আমি বিভব পার্থক্য বাড়াইলাম আর দেখলাম হঠাৎ করে প্রবাহ অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, প্রায় ওয়াই অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন। তার মানে কি আমি প্রবাহ বাড়াচ্ছি আর প্রবাহ প্রচুর গুণে বেড়ে গেছে। কারণটা কি? রিভার্স বায়াসে আছি আমরা। কারণটা কি? কারণটা হচ্ছে এই জিনিসটি আমরা এখন এক্সপ্লেইন করব। প্রথমত আমরা যদি দেখি যে আমাদের এই পয়েন্টটা, যে ভোল্টেজের পরে হঠাৎ করে রিভার্স বায়াসের যে কারেন্টটা সেটা হঠাৎ করে অনেক গুণ বেড়ে যায়, সেই পয়েন্টটার ভোল্টেজটাকে আমরা নাম দিই ভিজেড। বিজ্ঞানী জেনার এই জিনিসটা ক্রিয়েট করছে, বিজ্ঞানী জেনারের নামে এই ভোল্টেজটার নাম দেওয়া। এটাকে আমরা বলি জেনার ভোল্টেজ, বা বাংলায় বললে বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। রুল টুল ব্রেক হয়ে যায়, এরপরে নতুন কিছু ঘটে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো প্রথমত কি জানলাম আমরা, যে কথাটা বলছিলাম যে ভোল্টেজ বাড়াইলে প্রবাহ আর বাড়ে না, সেটা জেনার ভোল্টেজ পর্যন্ত সত্য, বাট জেনার ভোল্টেজের পরে এটা আর সত্য না। জেনার ভোল্টেজের পরে আমি বিভব পার্থক্য বাড়াইতেই প্রবাহ বহুত গুণে বেড়ে যায়। কারণটা কি সেটা নিয়ে আলোচনা করব এখন। কারণটা কি? প্রথমত এটা কি সবার ক্ষেত্রে দেখা যাবে? সব রিভার্স বায়াসে কানেক্টেড সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে এটা দেখা যাবে, ডায়োডের ক্ষেত্রে এটা দেখা যাবে? উত্তর হচ্ছে না, সবার ক্ষেত্রে এটা দেখা যাবে না। কাদের ক্ষেত্রে এটা দেখা যাবে? আমরা এইখানে পি টাইপ, এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করছি। এগুলোর মধ্যে কি করছি? ডোপিং করছি। ডোপিং করেই তো আসলে কি এক্সট্রা হোল, এক্সট্রা ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করছি। ওই যে আমার সেকেন্ড ক্লাসের পড়া, এই ডোপিং বেশি সহ পি টাইপ এন টাইপ নিয়ে তুমি যদি ডায়োড ক্রিয়েট করো, ডোপিং বেশি সহ মানে বেশি ওষুধ খাওয়াইলা তাদেরকে নিয়ে যদি তুমি তারপরে ডায়োড ক্রিয়েট করো, তখন তুমি অ্যাকচুয়ালি কি জেনার ভোল্টেজের ঘটনাটা দেখবা, না হলে তুমি জেনার ভোল্টেজের ঘটনা দেখবা না। সো এই কথাটাই এখানে লেখা আছে, বেশি করে ডোপিং প্রয়োজন, বেশি করে ডোপিং না হলে এই ঘটনা দেখবো না। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এরপরে কারণ শিখবো। সো বেশি করে ডোপিং প্রয়োজন। ডোপিং করলে কি হয়? ডোপিং করলে পি টাইপের মধ্যে, আমি বলছি ডোপিং করা মানে কি বহির্জাত ম্যাটেরিয়ালস নিয়ে আসা। আমরা দেখেছি যে বোরন বা ফসফরাস নিয়ে আসা, যত বোরন আনবো তত আমার ফ্রি ইলেকট্রন বা হোল, যত ফসফরাস আনবো তত আমার ফ্রি ইলেকট্রন বা হোল ক্রিয়েট হচ্ছে, তাই না? সো আমরা বেশি ডোপিং করলে পি টাইপ আর এন টাইপে বেশি সংখ্যক যথাক্রমে কি হোল আর মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে। পি টাইপ সেমিকন্ডাক্টরে যে সংখ্যক হোল থাকার কথা তার চেয়ে বেশি হোল পাবো কখন? যদি বেশি ডোপিং করি, বেশি ডোপিং সহ পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আসি। এন টাইপে ফ্রি ইলেকট্রন থাকার কথা আমরা জানি মেজরিটি, বাট
বেশি সংখ্যক মেজরিটি চাই, বেশি সংখ্যক মেজরিটি চাওয়ার জন্য কি করতে হবে, বেশি ডোপিং করতে হবে। সো ডোপিং বেশি সহ আমার ডায়োড ক্রিয়েট করতে হবে, তারপরে রিভার্স বায়াস দিতে হবে, তারপরে ভোল্টেজ বাড়াইতে হবে, তারপরে আমরা তার দেখা পাবো। এটা হচ্ছে কন্ডিশন, আমি বুঝাইলাম। এবার আমি আসবো যে এইটা হইলে কি হয়, ডোপিং করলাম বেশি, ভাইয়া বেশি হোল আসলো, বেশি ফ্রি ইলেকট্রন আসলো, তারপরে লাভ কি? তারপরে লাভটা দেখো, চিন্তা করো যে আমার পি টাইপের স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি হোল এখন আছে, মেজরিটি হোল অনেক বেশি, মেজরিটি ফ্রি ইলেকট্রন এখানে অনেক বেশি, পূর্বে বা নরমালের চেয়ে অনেক বেশি। তখন কি হইতে পারে, এই হোলকে কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? এই হোল পজিটিভ চার্জ, এই হোল পজিটিভ চার্জ, ও ওর প্রতি কি দেখায়, বিকর্ষণ দেখায়, ও ওর প্রতি কি দেখায়, বিকর্ষণ দেখায়। আবার এইখানের ফ্রি ইলেকট্রন ওকে কি করে, বিকর্ষণ করে, এইখানের ফ্রি ইলেকট্রন ওকে কি করে, বিকর্ষণ করে। যদি আমি বেশি ডোপিং করি, এখানে হোলের পরিমাণ অনেক বেশি হবে, বিকর্ষণের পরিমাণ অনেক বেশি হবে। যদি আমি বেশি ডোপিং করি, এখানে ফ্রি ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হবে, বিকর্ষণের পরিমাণ অনেক বেশি হবে। তো চিন্তা করে দেখো, আমার এখানে ওরাই ওদেরকে বিকর্ষণ করছে, ধাক্কা দিচ্ছে, ওরাই ওদেরকে ধাক্কা দিচ্ছে, বিকর্ষণ করতেছে। সো ও যদি ওকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে এই ফ্রি, এই হোলগুলা ধাক্কা দিচ্ছে, ওইদিকে সরে যেতে যাচ্ছে, এইদিকে সরে আসতে যাচ্ছে, এই ফ্রি ইলেকট্রনগুলো ধাক্কা দিচ্ছে, এইদিকে সরে যেতে যাচ্ছে, ওইদিকে সরে যেতে যাচ্ছে। সো তখন একটা এক্সক্লুসিভ ঘটনা ঘটে, সেই এক্সক্লুসিভ ঘটনা হচ্ছে ডিপ্লেশন লেয়ারটার তখন একটা উল্টা ঘটনা ঘটে। আমরা জানি রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ার বেড়ে যাওয়া উচিত, বাট যখন আমার এই ধাক্কাটা বেশি আসবে, মানে ওরা নিজেরাই নিজেদের বেশি ধাক্কা দিবে, তখন আসলে কি ঘটবে, তখন আমার এই রকম ঘটনাটা ঘটবে, তখন আমার এই রকম ঘটনাটা ঘটবে। কি ঘটছে, ডিপ্লেশন লেয়ারের জায়গা কমে গেছে, বাট তীব্রতা কমে নাই, তীব্রতা কমে নাই। যত সংখ্যক চার্জ আছে, চার্জের পরিমাণ কিন্তু তত সংখ্যকই আছে, চার্জ কিন্তু নতুন করে আমদানি হয় নাই। হয়তো ডিপ্লেশন লেয়ার কমে যাইতো কখন, যদি এখানে বাইরে থেকে কিছু পরিমাণ কি আসতো, চার্জ আসতো। ফরওয়ার্ড বায়াসে কি করতো, ফরওয়ার্ড বায়াসে এখান থেকে সাপ্লাই পাইতো ইলেকট্রনের, এখান থেকে সাপ্লাই পাইতো ইলেকট্রনের। সো সাপ্লাই পাইলে ইলেকট্রন ঢুকতো ভেতরে, ঢুকে কি জায়গাগুলো ফিল আপ করতো, যে জায়গায় ফ্রি ইলেকট্রন ছিল না সেই জায়গাগুলো ফিল আপ করতো, যে জায়গায় হোল ছিল এক্সট্রা সেই জায়গার হোলগুলো খেয়ে ফেলতো। ফরওয়ার্ড বায়াসে এটা হইতো, বাট এখানে কিন্তু বাইরে থেকে কোনো কিছু ভেতরে ঢুকতেছে যে তা কিন্তু আমরা বলি নাই, আমরা বলছি ওরাই নিজেদেরকে নিজেরা বিকর্ষণ করবে, নিজেদেরকে নিজেরা বিকর্ষণ করবে। তখন কি হবে, চার্জ কিন্তু ওর থাকার কথা এই জায়গাগুলোতে, বাট ও ছড়ায় আছে, দূরে দূরে যেয়ে আছে ধাক্কার কারণে, নিজেদের ধাক্কার কারণে। তখন কিন্তু কি হয়েছে, এই ডিপ্রেশন লেয়ারটা সাইজে ছোট হয়েছে, বাট ডিপ্রেশন লেয়ারের তীব্রতা কমে নাই। তীব্রতা কমে নেই মানে এই পটেনশিয়াল ব্যারিয়ারের মানটা কমে নেই। এই অ্যানিমেশনটা খুবই খুবই ক্রুশাল। আবার দেখো অ্যানিমেশনটা একটু আগে থেকে এখন, একটু আগে এই অবস্থায় ছিলাম, বলছি বেশি ডোপিং করব, বেশি হোল আনবো, বেশি ফ্রি ইলেকট্রন আনবো, বেশি হোল ধাক্কা দিবে, বেশি ফ্রি ইলেকট্রন ধাক্কা দিবে, ধাক্কা দিলে ডিপ্রেশন লেয়ার সাইজে ছোট হবে, তীব্রতা কমবে না। তীব্রতা মিন্স এই পটেনশিয়াল ব্যারিয়ার কমবে না। সো তখন যেটা ঘটবে, তখন হচ্ছে এই হাইটটা সেম থেকে জায়গাটা ছোট হয়ে যাবে। দ্যাট মিন্স সমকোণী ত্রিভুজ আগেও ছিল, সমকোণী ত্রিভুজ এখনো আছে। আগে এই অবস্থায় ছিল সমকোণী ত্রিভুজটা, এখন সমকোণী ত্রিভুজের আমি লম্বটাকে সেমই রাখছি, ভূমিটা কমাই ফেলছি, তাহলে কি অতিভুজটা খাড়া হয়ে যাবে না আরো বেশি? অতিভুজটা খাড়া হয়ে গেল না আরো বেশি? তোমরা সবাই কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝছো কিনা, যে আমাদের যখন বেশি ডোপিং করব বিকর্ষণ হবে, বিকর্ষণ করলে আমার একই লম্ব থাকবে, মানে তীব্রতা বা পটেনশিয়াল ব্যারিয়ার একই থাকবে, বাট ছোট্ট জায়গায় ওই একই পরিমাণের ডিপ্রেশন লেয়ার। দ্যাট মিন্স আমার যে অতিভুজটা, সেই অতিভুজের খাড়ার পরিমাণটা কি বেড়ে গেছে, এই অতিভুজের খাড়ার পরিমাণটা বেড়ে গেছে। দেখো আগের তুলনায় এই অতিভুজের খাড়ার পরিমাণটা বেড়ে গেছে। এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা যে খাড়ার পরিমাণ সেম আছে, নিজেদের ধাক্কার কারণে বাইরে থেকে কোনো চার্জ আসে নাই, বাট ওই চার্জগুলোই বড় জায়গা নিয়ে আসে। সো আমার যে পজিটিভ চার্জের পরিমাণ, যে নেগেটিভ চার্জের পরিমাণ, সেগুলো সেম আছে। দ্যাট মিন্স খাড়ার পরিমাণ সেম আছে, বাট তারা কি ছোট্ট একটা জায়গায় চলে আসে। ছোট্ট একটা জায়গায় চলে আসলে আমার অতিভুজটা কি হয়ে যাবে, আরো বেশি খাড়া বা ঢাল আরো বেশি বেড়ে যাবে। আচ্ছা, ক্লিয়ারলি বুঝছো? সবাই বলতেছো, লাবিবা আলী লিখছো ক্লিয়ারলি বুঝছি, সুমাইয়া দিদা লিখছো বুঝছি, আব্দুল হামিদ লিখছো ক্লিয়ারলি বুঝছি, তায়েব বলছো ক্লিয়ারলি বুঝছি। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝছি। এখানে লিখাও আছে কি কারণে হইছে, আর কমে গেছে, ই বেড়ে গেছে। আর এটাকে এভাবেও চিন্তা করা যায় যে আর যদি কমে যায়, ফর্মুলা আমরা শিখছি। ফর্মুলা কি শিখছি? ফর্মুলা হচ্ছে এটা শিখছি, আবার জুম করে দেখাই আমি। ফর্মুলা আমরা এটা শিখছিলাম স্থির তড়িতে, আমি শিখেছিলাম তোমাদের dv/dr, বা এইভাবে বলতে পারো ddr of v equal to e।
সো আর যদি কমে যায় মানে দূরত্ব যদি কমে যায়, এটা যদি কমে যায় তাহলে কি ই বেড়ে যাবে, রাইট? ভি একই থাকলে ই বেড়ে যাবে, তাই ঘটছে এই জায়গায়, তাই ঘটছে। ইকুয়েশন দিয়েও বুঝলাম, গ্রাফ দিয়েও বুঝলাম। এবার আমরা চলে আসবো এই ই বেড়ে গেছে, কি হইছে? আমরা একটু আগে বলছি ই বেড়ে গেলে আসলে কি এই রেখার সংখ্যা বেড়ে যায়, মানে এইখানে আগে রেখা যদি থাকতো 3টা, এখন এই জায়গায় রেখার সংখ্যা হবে কয়টা? 3 এর জায়গায় 5টা। সো আমার এখানে রেখার সংখ্যা কি হবে? বেড়ে গেছে, রাইট? এখানে রেখার সংখ্যা বেড়ে গেছে। দ্যাট মিন্স এই জায়গাটার মধ্যে কি এখন কোন একটা পজিটিভ চার্জ এসে পড়লে বা নেগেটিভ চার্জ এসে পড়লে, পজিটিভ চার্জ, খেয়াল রাখবা একটা জিনিস, পজিটিভ চার্জ যদি কোন তড়িৎ প্রাবল্যের রেখার সাথে আসে তাহলে পজিটিভ চার্জ কোন দিকে যায়? বাইরের দিকে যায়। তোমরা পড়ছো অলরেডি, ই যেদিকে কাজ করে আমরা পড়ছি এরকম যে পজিটিভ চার্জের উপর ই বহির্মুখী একটা বল প্রদান করে, বাইরের দিকে ঠেলে দিবে। আর যদি এই ইটাই একটা নেগেটিভ চার্জ সামনে পায় তাহলে সে কি করবে? এই নেগেটিভ চার্জটাকে বাইরের দিকে ধাক্কা দিবে নাকি অন্তর্মুখী ভেতরের দিকে নিয়ে আসবে? এটাকে ভেতরের দিকে নিয়ে আসবে। সো এটাকে আমার ভেতরের দিকে সে নিয়ে আসবে। সো নেগেটিভটাকে ভেতরে নিয়ে আসে, পজিটিভটাকে বাইরে ধাক্কা দেয়। এই পর্যন্ত কিন্তু আমাদের ছোট্টবেলার কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কাজে লাগবে। দ্যাট মিন্স এই জায়গাটার লাইন সংখ্যা কি হয়েছে? বেড়ে গেছে। ইনফ্যাক্ট লাইন সংখ্যা আমি অ্যানিমেশনে দেখাই। সো এই জায়গাটার মধ্যে আমার কি হয়ে গেছে? লাইন সংখ্যা, এই যে লাইন সংখ্যা এঁকে দিলাম আমি, লাইন সংখ্যা এঁকে দিছি। সো এই জায়গায় লাইন সংখ্যা আমার পূর্বের তুলনায় বেড়ে গেছে। এটা একটা কারণে বাড়ছে, আর কমে গেছে দেখে ই বেড়ে গেছে তাই। সো এখন এখানে কোনো প্লাস ছেড়ে দিলে এই প্লাসটা বাম দিকে ধাক্কা পাবে, এখানে কোনো মাইনাস ছেড়ে দিলে এই মাইনাসটা ডান দিকে ধাক্কা পাবে। সো খেয়াল রাখবা যে আমার কি করে, বলরেখাগুলো প্লাসকে বাইরের দিকে ধাক্কা দেয়, মাইনাসকে নিজের দিকে মানে আকর্ষণ করে। আচ্ছা, সো এই একটা কারণ আমরা দেখলাম। এখন আমরা কি করতেছিলাম? আমরা এই গ্রাফটা আঁকাচ্ছিলাম, কার উপরে আঁকাচ্ছিলাম? একটা সেটআপ করছিলাম, মনে আছে? একটা যন্ত্রের সেটআপ করছিলাম, পরিবর্তনশীল রোধ লাগাইছিলাম, ব্যাটারি লাগাইছিলাম, ব্যাটারির পরে তারপরে এখানে কি করছিলাম? ভোল্ট মিটার লাগাইছিলাম। আমরা পরিবর্তনশীল রোধটা কেন লাগাইছিলাম আজকের ক্লাসেই বলছি। কারণটা হচ্ছে আমি রোধের মান বাড়ায় কমায় ভোল্টেজের মান বাড়াবো। আমরা এই গ্রাফে বামে যাচ্ছি, বামে যাওয়ার অর্থ কি? ভি। বামে যাওয়ার অর্থ কি? আমি ভোল্টেজ বাড়াচ্ছি। এখানে কিন্তু খেয়াল রাখবে, এখানে মাইনাস, বামে গেলে ডানে গেলে প্লাস, ওইটা না। আমরা গ্রাফটা আঁকাচ্ছি এরকম ভাবে যে আমরা 0 পয়েন্ট থেকে ডানে বা বামে যাই বাড়ে জিনিসটা। সো আমরা বামে যাচ্ছিলাম মানে ভোল্টেজ বাড়াচ্ছিলাম। সো আমরা কিন্তু ভোল্টেজ বাড়াইতেছি, এখনো বাড়াচ্ছি, আরো বাড়াইতে চাচ্ছি। ভোল্টেজ বাড়াইলে অ্যাকচুয়ালি কি হয়? এই যে প্লাস, এই প্লাসটাই কোথায় গেছে? এখানে। এই যে মাইনাস, এই মাইনাসটাই কোথায় গেছে? এখানে। এই প্লাসটা আর এই মাইনাসটা ওদের মধ্যেও কি বলরেখা কাজ করে না? কাজ করে তো। প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখাগুলো সজ্জিত থাকে, আমরা জানি স্থিরতরিতের পড়া। সো এই প্লাস থেকে বলরেখা এই মাইনাসের দিকে যাবে, আর এই বলরেখাটা ডিপেন্ড করতেছে কার উপরে? এইখানে ব্যাটারির পাওয়ারের উপরে। আর এই ব্যাটারির পাওয়ার কি করতেছে? আমরা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছি। এইখানে যে প্লাস মাইনাস থাকবে যখন আমি এই ভোল্টেজ মানে, আমি যখন এই ভোল্টেজ মানে, তখন এখানে প্লাসের পরিমাণ আরো বেড়ে গেছে, মাইনাসের পরিমাণ আরো বেড়ে গেছে, বলরেখার পরিমাণ এই প্লাস থেকে এই মাইনাসের দিকে বেড়ে যাবে। আমি আরো বাড়াচ্ছি, তাহলে এই প্লাস থেকে এই মাইনাসের দিকেও কিন্তু বলরেখা একটা তৈরি হচ্ছে। তাহলে বলরেখা কিন্তু আমরা একটা কারণে বাড়া দেখাইছি, আর কমে গেছে, বলরেখা গুলো বেশি দেখতেছি, ঢাল বেড়ে গেছে দেখে। আরেকটা কারণ হচ্ছে ব্যাটারির প্লাস মাইনাস। সো ব্যাটারির প্লাস মাইনাস, আমরা ব্যাটারির ভোল্টেজ যদি বাড়াই, ব্যাটারির ভোল্টেজ বাড়াইলে দেখো এখানে লেখা আসছে ভোল্টেজ বাড়াতে থাকায় ই আরো বেড়েছে। সো চলো ই বাড়াটা আমরা দেখি। সো ই আরো বাড়ছে। যেমন এখানে আমি দুই কালারের লাইন ইউজ করছি, কালো কালারের লাইন আর গ্রিন কালারের লাইন। কালো কালারের লাইনটা ইন্ডিকেট করতেছে এখানে যে ডিপ্লেশন লেয়ারের কারণে ব্যাটারির প্লাস, ডায়োডের প্লাস, ডিপ্লেশন লেয়ারের কারণে ডায়োডের মাইনাস, সেই প্লাস থেকে মাইনাসের দিকে যে প্রাবল্যটা সেটা হচ্ছে কালো কালারের লাইনগুলো। আর গ্রিন কালারের লাইনটা কি? গ্রিন কালার লাইনটা হচ্ছে ব্যাটারির কারণে যে প্লাস থেকে মাইনাসের দিকে যে লাইনটা। সো আমরা এখানে খুবই ডেন্স, তার মানে লাইন পাচ্ছি, খুবই ডেন্স, খুবই ঘন লাইন পাচ্ছি, তার মানে এখানে হিউজ পাওয়ার। তো বেশি পাওয়ার যদি হয় তাহলে কি হবে? অতিরিক্ত বেশি ই এর কারণে পরমাণু থেকে ইলেকট্রন সরে, মানে আমরা জানতাম এই পরমাণুগুলোর মধ্যে কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। এই পরমাণুগুলোর জায়গায় জায়গায় কি আছে? হোল আছে। সো এই ফ্রি ইলেকট্রন, এই হোল, তখন দেখা যাবে যে এত পাওয়ার তারা পরমাণুর বাইরের শেল থেকে ফ্রি ইলেকট্রন হয়ে প্রবাহ শুরু করবে। তারা এই প্রবাহটাতে সাপ্লাই দেওয়া শুরু করবে। এখানে যে মাইনাস, এই মাইনাস থেকে ফ্রি ইলেকট্রন যাচ্ছিল, এখান থেকে কেন সে ওইদিকে যাইতে পারতো না? কারণ এখানে সে পর্যাপ্ত ফ্রি ইলেকট্রন পাইতো না, তাই যেতে পারতো না।
এখন সে যেতে পারবে ওখানে, কেন? কারণ এইখানে যে সিলিকন বা জার্মেনিয়াম যেটাই বলি, তার যে বাইরের শেল ইলেকট্রন গুলো আছে তারাও তখন ফ্রি ইলেকট্রনের মতন সার্ভিস দেয়। কেন? এক্সেসিভ পাওয়ার তার কাছে চলে আসে, এক্সেসিভ এনার্জি সে ব্যাটারি থেকে আর ডিপ্রেশন লেয়ারের ধাক্কা থেকে গেইন করে। সো আমি কিন্তু একটা জিনিস বুঝাইলাম এখানে যে এই মাইনাসটা ইলেকট্রন যাইতো 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 যাইতো, এখান থেকে আর যাইতে পারতো না। কেন? কারণ তাকে পরিবহন, এই ফ্রি ইলেকট্রন গুলো তো খালি জায়গায় দৌড়াইতে পারে না, তাদেরকে পরিবহন করে যাওয়ার জন্য অবশ্যই একটা জায়গা লাগে। তুমি তো পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবে না, পানির উপরে যদি আমি পাথর 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 বিছিয়ে দিই তারপরে তুমি যেতে পারবো। তো তার জন্য ওই পাথর 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 জায়গার দরকার, অর্থাৎ পরিবাহীর মতো মুক্ত ইলেকট্রনের দরকার। এই মুক্ত ইলেকট্রন আগে ছিল না, কখন তৈরি হয়ে যায়? যখন আমি এক্সেসিভ অ্যামাউন্ট অফ কি ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি প্রয়োগ করি। এই এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি যখন পাই, আমি বলছি একটু আগে এখানে মাইনাস চার্জ গুলা, এই মাইনাস গুলো কিন্তু আধানের মাইনাস, কিন্তু এছাড়াও সিলিকন সিলিকনের মধ্যে যে বন্ডের মাইনাস গুলো, এই মাইনাস গুলো কি আমার ইলেকট্রন পরিবহনে সহযোগিতা করে। এখানকার ইলেকট্রন গুলো ডান দিকে, যে অ্যারো দিক দেখো, এই লাল কালারের অ্যারো গুলো আসলে এই অ্যারো গুলোর মতন, আর এই নীল কালারের অ্যারোটা এটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ। সো এটা কি ডান দিকে যাওয়ার একটা প্রবণতা লাভ করে। অ্যানিমেশন দেখি তাহলে বুঝে যাব আমরা। তার মানে যেটা দেখলাম যে এখানে হোলগুলো তো প্রথমত এখানে ধাক্কা পাবি, কারণ হোলের কাজ কি? এই যে এগুলারে দেখলে হোল আমি বলছি পজিটিভ, সো পজিটিভ কাজ কি? বাম দিকে চলে যাওয়া। আর এই যে এখানে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ এই লাইনগুলো দেখলে এই লাইনগুলো থেকে আকর্ষিত হবে, মানে যেদিকে অ্যারোটা তার অপোজিট দিকে যাবে, যেদিকে অ্যারোটা তার অপোজিট দিকে যাবে। সো হোলগুলো যথারীতি বামে যাবে, ইলেকট্রনগুলো যথারীতি ডানে যাবে। বাট এরপরেই থামলো না, এরপরে কি হইলো? এরপরে এই জায়গা থেকে যে ইলেকট্রনের সাপ্লাই গুলো আসলো, এই ইলেকট্রনের সাপ্লাই গুলো কোথা থেকে? আবার অ্যানিমেশনটা দেখো, এখান থেকে, ব্যাটারি থেকে। এই যে ইলেকট্রনের সাপ্লাই গুলো আসলো, এইগুলো এই জায়গার যে যোজনী ইলেকট্রন গুলো ছিল সেগুলোই মুক্ত ইলেকট্রনের মতন পাওয়ারে আচরণ করবে, আচরণ করে এইখানের ইলেকট্রন গুলোকে কি ফ্লো হতে সাহায্য করবে, ব্যাটারি ইলেকট্রন গুলোকে ফ্লো হতে সাহায্য করবে। এর জন্য এটার নাম কি? ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন হয়ে যায় অ্যাটমিক লেভেলের যে বাইরের ইলেকট্রন গুলো ব্রেকডাউন হয়ে ফ্রি ইলেকট্রনের মতন সার্ভিস প্রোভাইড করে। তো এরপরে তার আচরণটা হয়ে যাবে, তার মধ্যে এক্সেসিভ এমন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কি আছে? পরমাণু আছে, সিলিকন। লক্ষ লক্ষ সিলিকন পরমাণু আছে। সো লক্ষ লক্ষ সিলিকন পরমাণুর একটা থেকে যদি একটা করেও ফ্রি ইলেকট্রন আসে, তাহলেও কিন্তু লক্ষ লক্ষ ইলেকট্রন যাতায়াতের পথ সে করে দেয়। ইলেকট্রন তো হারায় যায় না, ইলেকট্রনগুলো এইদিকেই থাকে। সে ওই দিক থেকে একটা পাঠায় ইলেকট্রন, এই দিকে সে একটা গ্রহণ করে, এই দিক থেকে সে একটা পাঠায় ইলেকট্রন, এই দিক থেকে সে একটা গ্রহণ করে। ইলেকট্রন কিন্তু নাই হয়ে যাচ্ছে না, ঠিক আছে? সো এইভাবে অ্যাকচুয়ালি কি তখন প্রবাহটা হয়। সো ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে তারপরে আমি ব্যাটারির বিভব পার্থক্য দিলে এটা কি প্রবাহটা বাড়তে থাকে, প্রবাহটা বাড়তে থাকে। এখন এই জায়গাটার মধ্যে দুইটা জিনিস ক্লিয়ার করলাম। এক্সেসিভ ই এর কারণে আমার অ্যাটমিক স্ট্রাকচার ব্রেকডাউন হয়ে আমার কি ফ্লো হইতে সাহায্য করে, তাই এখানে এক্সেসিভ ফ্লোটা পাই। বাট এই ফ্লো এর নেচারটা কিরকম? এই ফ্লো এর নেচারটা দেখো, এই ফ্লো এর নেচারটা হচ্ছে আমি বিভব পার্থক্য যখন বাড়াচ্ছি, এই ফ্লোটা কি খারাপ? এমন হইলেও হয়তো যে এই ফ্লোটা একটু এরকম। এটা আবার কি ধরনের ফ্লো যে বিভব পার্থক্য বাড়াইলে বিভব পার্থক্য বাড়ে না, বাট প্রবাহ বাড়ে? এটা আবার কেমন কথা? এমন হইতে পারতো যে হ্যাঁ বিভব পার্থক্য বাড়াচ্ছি, প্রবাহ বাড়তেছে, বিভব পার্থক্য বাড়াচ্ছি, প্রবাহ বাড়তেছে, বিভব পার্থক্য বাড়াচ্ছি, বিভব পার্থক্য বাড়লো না, পিছনে চলে আসলো, আর প্রবাহ বাড়তেছে। মানে জিনিসটার ইফেক্টটা কেমন হয়ে গেল না? আমি একটা জিনিস বাড়াচ্ছি, বাড়ে না। একটা জিনিস 10 থেকে 20 করলাম, আবার দেখলাম 10 এ চলে আসছে। আর 10 থেকে 30 এ করলাম, আবার দেখলাম 10 এ চলে আসছে। মানে বিভব পার্থক্যটা বাড়ে না, বাট প্রবাহ বাড়তেছে। কেন এটা হচ্ছে? এই জায়গাটা নিয়ে তোমরা একটু ছোট্ট করে আমাকে মতামত দিতে পারবা? দেখি কে সঠিক উত্তর দাও, কে সুপার ট্যালেন্টেড আসো যে আসলে এই জিনিসটা ধরতে পারতেছো। আমি কিন্তু বলছি আজকের লেকচারে এটার কারণটা বলা আছে। এই জিনিসটা ধরতে পারতেছো যে আমরা বিভব পার্থক্য বাড়াইলে প্রবাহ বাড়ে। কেন বাড়ে? কারণগুলো বললাম একটা জেনার ভোল্টেজের পরে, ব্রেকডাউন হওয়ার পরে। বাট এই বাড়াটা এমন কেন যে আমি বিভব পার্থক্য বাড়াইলাম, না বেড়ে বিভব পার্থক্য আবার আগের জায়গায় চলে আসলো, বাট প্রবাহ বাড়তেছে। বিভব পার্থক্য আবার আগের জায়গায় চলে আসাটা এটা কেমন সম্ভব হচ্ছে? এটা দেখি কেউ বলতে পারো কিনা। আচ্ছা, তো জানো তোমরা কিভাবে আসলে এই জিনিসটা করতে হবে? জানো যে কে সুপার ট্যালেন্টেড আসো যে ব্যাখ্যা দিতে পারবে